আজ ৮ বছর পর মিহি বাংলাদেশ যাচ্ছে। এই ৮ বছর সে তার ছোট মামার কাছে লন্ডনে ছিল, নিজের পড়াশোনার জন্য আর নিজের অতীত ভোলার জন্য। কিন্তু কিছু অতীত কখনো ভোলা যায় না। মিহি এখন একজন উকিল। মিহি এখন প্লেনে বসে অপেক্ষা করছে তার প্রিয় মানুষগুলোকে দেখার জন্য। আর কিছুক্ষণ পর প্লেন ল্যান্ড করবে এয়ারপোর্টে। ও, আপনাদের পরিচয় দেওয়া হয়নি। প্লেন ল্যান্ড করতে করতে পরিচয়টা দিয়ে নিই। এই হচ্ছে ফায়জা তাসনিম মিহি। লন্ডন থেকে লেখাপড়া শেষ করে আজ দেশে ফিরছে। দেশে তার আপন বলতে মামা, মামি, ভাইয়া, কাজিনরা আর নানু আছে। তার মা বাবা মারা যাওয়ার পর মামার কাছে থাকতো মিহি আর তার বড় ভাই আমান। তার বড় ভাই পেশায় একজন ডক্টর আর ওয়াইফও ডক্টর। এখন এতটুকুই বললাম, পরে আস্তে আস্তে সব জানতে পারবেন। মিহি এসে গেছে বাংলাদেশে। প্লেন থেকে নেমে ফর্মালিটি শেষ করে বাইরে এসে দেখে সবাই চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে বড় ভাইকে জড়িয়ে ধরলেন। মিহিও আঁকড়ে ধরল তার ভাইকে। ভাইয়া কাঁদছে, মিহিও কাঁদছে। এইভাবে ৮ বছর আগে সবাইকে কাঁদিয়ে চলে গেছিল লন্ডন। আজ আবার সবাই কাঁদছে, কিন্তু আজ কেউ কষ্টের জন্য কাঁদছে না। এটা খুশির কান্না। মিহি সবার সাথে কথা বলেও তার চোখ একজনকে খুঁজছে, কিন্তু সে আসেনি দেখে মিহির মন খারাপ হয়ে গেল। বড় মামা বলল, এখানে কি দাঁড়িয়ে থাকবি তোরা? বড় মা, বাসায় যে যত খুশি গল্প করিস, এখন বাসায় চল। ভাইয়া বলল, হ্যাঁ চলো। বড়রা একটা গাড়িতে উঠল আর ভাই বোনরা অন্য গাড়িতে উঠল। মিহি জানালার পাশে বসলো। গাড়ি চলতে শুরু করছে নিজ গতিতে। আমান ভাইয়া ড্রাইভ করছে, পাশে ভাবি আর আরফান মানে মিহির ভাইপো। তার পেছনে মিহি, ইশিকা, নিশু আপু আর আপুর মেয়ে মান্না। একদম পেছনে অয়ন ভাইয়া, নয়ন আর নিশু আপুর হাজবেন্ড। মিহি জানলা দিয়ে রাস্তা দেখেছে। এই রাস্তা দিয়ে কত মজা করেছে সে। এই রাস্তা, এই প্রিয় মানুষের সাথে শেষ দেখা হয়েছে রাস্তায়। কথা ভাবতে ভাবতে বাড়ি চলে এসেছে। বাড়ির দিকে তাকিয়ে দেখে এখনও আগের মতোই গেটের পাশে বড় করে লেখা মির্জাবাড়ি। গাড়ি বাড়ির ভেতরে ঢুকে গেল। সবাই নেমে ভেতরের দিকে গেল। মিহি নেমে দাঁড়িয়ে আশপাশটাকে দেখছে। কিছু বদলায়নি, বাড়িটা ঠিক আগের মতোই আছে, শুধু বদলে গেছে মিহির জীবন। মিহি বাগানের দিকে তাকিয়ে পা বাড়াতে গেল দোলনার দিকে। তখনই ভাবি এসে তাকে বাসায় ঢুকতে বলল। সে কিছু বলতে গিয়েও বলল না। ভাবির সাথে বাসার ভেতরে ঢুকে মিহি চমকে গেল। ফ্লোরে গোলাপের পাপড়ি দিয়ে লেখা ওয়েলকাম স্লিপ অ্যাঞ্জেল মিহি। ফ্লোরে পা দিতেই তার ওপর গ্যান্দা আর গোলাপের পাপড়ি পড়ল। সবাই চিৎকার দিয়ে তাকে ওয়েলকাম জানালো। হঠাৎ একজন এসে মিহিকে জড়িয়ে ধরে বলল, আর কোথাও যেতে দেব না তোমাকে। মিহি তাকে আঁকড়ে ধরে বলল, আর কোথাও যাব না তোমাদের ছেড়ে। এর মধ্যেই আরফান এসে বলল, এবার তো ভিতরে চল। মিহি ভেতরে গিয়ে লিভিং রুমে বসলো আর ছোট মামাকে কল দিয়ে বলল সে পৌঁছে গেছে। উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না বড় মা, এখন খাবো না, তুমি 1 কাপ কফি দাও। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি কফি উপরে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে বড় মা, আমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। মিহি ওপরে গিয়ে লাগেজ থেকে প্লাজো আর কুর্তি বের করে ওয়াশরুমে ঢুকলো শাওয়ার নিতে। মিহি শাওয়ার নিতে থাক। এই বাড়ির সবার পরিচয় দিয়ে দিই। এটা মির্জাবাড়ি, মিথিলার নানার বাসা। এখানে মিহির বড় মামা, মেজ মামা, মামি, নানু, মিহির বড় ভাই, মিহির মামাতো ভাই বোনরা থাকে। এই বাড়িতে জয়েন্ট ফ্যামিলির মানুষেরা। বড় মামা 3 ছেলে মেয়ে, নিশু আপু, অয়ন ভাইয়া আর নয়ন। মেজ মামার 2 ছেলে মেয়ে, ঈশান আর ইশিকা। ছোট মামা 1 মেয়ে, নিঝুম। সবাই নিজু বলেই ডাকে। অয়ন ভাইয়া আর আমার ভাইয়া বিয়ে করেছে। আমার ভাইয়ার বউয়ের নাম মিশমি আর তারা দুজন ডক্টর। অয়ন ভাইয়া পড়াশোনা শেষ করে ব্যবসা করে আর ভাবি নেহা হাউসওয়াইফ। নিশু আপুর বিয়ে হয়েছে রবিন ভাইয়ার সাথে। সে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। তাদের একমাত্র মেয়ে মানহা। আমার আর মিশমির ছেলে আরফান। এই মানুষগুলোকে নিয়েই মিহির পরিবার। এখন অতটুকু থাক, বাকিটা আস্তে আস্তে জানবেন। মিহির শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো। আর একজন তো তাকে দেখতে বিজি। কফি হাতে দাঁড়িয়ে মিহির দিকে তাকিয়ে আছে ঈশান। এইভাবে কি দেখছো, প্রেমে পড়ে যাবে তো? ফান করে বলে মিহি। ঈশান মনে মনে বলে, অনেক আগে প্রেমে পড়ে গেছি তোমার। নিজের অজান্তে কখন তোমাকে ভালোবেসে ফেলেছে বুঝতেই পারিনি। জানি না কখনো তোমাকে বলতে পারবো কিনা, এটাও জানি না তুমি আমাকে ভালোবাসবে কিনা। শুধু জানি তোমাকে খুব ভালোবাসি। ওই কি ভাবে এত?
কই কিছু না, কফিটা নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। মিহি মুচকি হেসে কফির মগটা ঈশানের হাত থেকে নিল। তুমি আমাকে একটা হেল্প করবে? হ্যাঁ বলো, কি হেল্প করতে হবে? ওই ব্লু লাকেজটা নিচে নিয়ে চলো। লাগেজ নিয়ে নিচে যাবো কেন? হুম, এত প্রশ্ন করো কেন? যা বলছি তাই করো। যে হুকুম মেরি সাহেবা। পাগল, নিচে চলো। চলো। মিহি আর ঈশান নিচে নেমে দেখলো সবাই লিভিং রুমে বসে আছে। কি রে, লাগেজ নিয়ে কই যাচ্ছিস তোরা? বরাব্বু আমি জানি না, মেয়ে বলো লাগেজ নিয়ে আনতে। ওর কাছে শোনো কি করবে ও। উফ, তোমাদের জন্য কিছু গিফট এনেছি, তাই লাকেজটা আনতে বললাম ঈশান ভাইয়াকে। এগুলো আনার কি দরকার ছিল? হ্যাঁ, মেয়ে আমার বড় হয়ে গেছে। মিহি বড় মামার কাঁধে হাত রেখে বলল, বড় তো হয়েছি, 25 বছর হয়ে গেছে আমার। আমি এখন উকিল। ওকে উকিল মামুনি। আচ্ছা, এবার সবার গিফট সবাইকে দিয়ে দিই। একে একে সবাইকে তাদের গিফট দিল। বাকি আছে জাস্ট ঈশান। মিহি বলল, ঈশান ভাইয়া সরি, তোমার জন্য কিছু আনতে মনে নেই। আমার কিছু লাগবে না মিহি, তুমি ফিরে এসেছো, এটা আমার গিফট। থাক, আর মন খারাপ করতে হবে না। এই নাও, এটা তোমার গিফট। একটা বক্স দিল ঈশানের হাতে। ঈশান মিহির হাত থেকে বক্সটা নিল আর বলল, তুমি একটুও বদলাওনি, ঠিক আগের মতোই আছো। আরে ভাইয়া, আমি বদলাতে যাব কেন? জানো, তোমাদের অনেক মিস করতাম। জানি তো পাগলি, তোকে আমরাও খুব মিস করতাম। আর কোথাও যেতে দেব না। মিহি মেজমাকে জড়িয়ে ধরে বলল, আর কোথাও যাব না তোমাদের ছেড়ে, প্রমিস। হয়েছে, আর যেতে দিব না। তোরা গল্প কর, আমি নাস্তা নিয়ে আসি। মেজমা তুমি বসো, আমি যাচ্ছি। তুই বস, আমি যাচ্ছি। এই বলে মেজমা কিচেনে গেল। ওরা সবাই মিলে গল্প করছে, কিন্তু একজন মিহির দিকে তাকিয়ে দেখছে মিহিকে। ফর্সা গায়ের রং, টানা টানা দুটি চোখ, গোলাপের মতন ঠোঁট, লম্বা নাক মিলিয়ে মিহি অনেক সুন্দরী। যে কেউ একবার দেখলে প্রেমে পড়ে যাবে। ঈশানও কম সুন্দর না। 6 ফুট লম্বা, শ্যামলা ফর্সা, সিল্কি কালো চুল। অনেক মেয়ের ক্রাশ ঈশান। কিরে, এইখানে দাঁড়াই আছিস কেন? এমনি আম্মু। মেজমা ও মেবি ওর বোর কথা ভাবছে। আমার বউ কই পাইলে? তুমি তো স্লিপ আছো, তোমার কথা ভাবছে। মনে হচ্ছে তো লুকিয়ে বিয়ে করেছে। ওর লোকে বিয়ে করার মতো ছেলে ঈশান না, ওকে? ভাবি কি পেতনির মতো ভাইয়া? সাইফ ইসলাম ঈশানের চয়েসও তো খারাপ না। তোরা ঝগড়া অফ করবি? নাস্তা ঠান্ডা হয়ে গেল তো। মেজমা, তোমার ছেলেকে এবার বিয়ে দাও, না হলে কিন্তু কিছুদিন পর মেয়ে পাবে না বুইড়ার জন্য। কি আমি বুইরা? বুইড়া না তো কি? কি শুরু করলি তোরা? যা নাস্তা করে নে। ঠিক আছে বড় মা। মিহিকে টেবিল থেকে চিকেন পাকোড়া নিয়ে খাচ্ছে আর কথা বলছে সবার সাথে। মামুনি, এখন তুমি কি করতে চাচ্ছ? মানে তোমার পড়াশোনা তো শেষ, এখন কি করার ইচ্ছে তোমার? এখন কিছু ভাবিনি মামা। তুমি চেম্বার করে নাও নিজের। মামা, ভাইয়াদের সাথে কথা বলি, তারপর কিছু একটা করব। মামুনি, যা করবা নিজের ফিউচারের কথা ভেবেই করবা। ওকে মামা। সবার সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। রাতে ডিনারের সময় অয়ন ভাইয়া বলল, মিহি এতদিন পর বাসায় এলো, একটা পার্টির আয়োজন করি। ঠিক বলছো ভাইয়া, মিশমি এই কথা বলছিল। আমি ঠিক করেছি, নেক্সট উইকে একটা পার্টি দিব আমার মামুনির জন্য। মামা, তোমরা কি বলছো? আমার জন্য কিচ্ছু করতে হবে না। তুমি চুপ থাকো মাহি, এতদিন পরে দেশে এসেছো আর ব্যারিস্টারি পরে তুমি এখন একজন ব্যারিস্টার। তোমার সাকসেসের জন্য আমি এই পার্টি আমি দিব, ওকে? আর কোনো কথা বলবে না এই নিয়ে। নেক্সট ফ্রাইডে পার্টি হবে। ওকে মামা, আমি আর অয়ন ভাইয়া মিলে সব আয়োজন করি। ঠিক আছে, কাল থেকে সব কাজ শুরু করে ফেলি, সময় তো বেশি না, আজ সোমবার। আমি কি কোনো কাজে হেল্প করতে পারি নাকি আমাকে লাগবে না? তুমি কোনো কাজ ঠিক করে করতে পারো? এখন আমি ছোট নাই, বড় হয়েছি, বিজনেস সামলাই, সাথে কলেজে পড়াই, ওকে? ঈশান অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু করে এখন একটা মেয়ে থেকে বিয়ে দিতে হবে। আমার ওর জন্য একটা নাক বোচা মেয়ে খুঁজতো। আপু তুমিও? কথা বাদ দিয়ে তোরা খেয়ে নে, রাত অনেক হয়েছে। সবাই খেয়ে যে যার রুমে গেল। মান্না আর আরফান মিহির সাথে মিহির রুমে থাকবে, তাই মিহির সাথে গেল। রুমে গিয়ে পিচ্চিগুলোকে নিয়ে খেলা করলো অনেক সময়।
ওদের ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও ঘুমালো। সকালে ঘুম ভাঙলো ভাবির ডাকে। মিহি উঠে দরজা খুলে দিল। ভাবি কফি নিয়ে গুড মর্নিং উইশ করলো। মিহিও উইশ করলো ভাবিকে। ভাবি তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, আমি নিচে যাই, কেমন? ঠিক আছে ভাবি, যাও, আমি আসছি। ওকে মাই ডিয়ার ননদিনী। মিহি মুচকি এসে কফিকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে যায়। পিচ্ছিরা এখন ঘুম। নিচে নেমে দেখে বড় মা, মেজো মা, নিশু আপু কিচেনে রান্না করছে। মিহি কিচেনে গিয়ে বলে, আমি হেল্প করি? না না, তুই গিয়ে গল্প কর, আমরা করে নিচ্ছি। আমি কি তোমাদের আপন কেউ না? এই পাগলি, এই কথা কে বলেছে তোকে? তুই অনেকদিন পর বাসায় এসেছিস, তাই তোকে বারণ করলো, আর তুই এই ভাবলি? এই কথা আর একবার বললে আমি কিন্তু বাসা থেকে চলে যাব। তোকে আর আমানকে কখনো আলাদা করে দেখছি? আমরা নিজের ছেলে মেয়ের মতো তোদের মানুষ করেছি। মেজুমা, সরি, এতগুলো সরি আর কখনো বলবো না, পাক্কা প্রমিস। হয়েছে, আর পাম দিতে হবে না, যা গিয়ে গল্প কর, আমি নাস্তা নিয়ে আসছি। ওকে মাই ডিয়ার মা। মিহি লিভিং রুমে গিয়ে দেখে ঈশান, ইস্যু, রবিন, আমান, অয়ন, নয়ন ভাবিরা সবাই বসে আছে। মিহি ইস্যুর পাশে বসে বলল, আমাকে ছাড়ে আড্ডা দিচ্ছ তোমরা? আরে না, আমরা তো বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। কোথায় যাবে তোমরা? আমরা না, তুইও যাবি আমাদের সাথে, ওকে? ওকে ব্রো। এবার খেয়ে নাও সবাই। আব্বুর থেকে পারমিশন নিতে হবে তো। বরাবর থেকে আমি পারমিশন নিয়ে আসছি। ওকে দেবর মশাই, এখন যেতে হবে না আপনাকে, আপনি খেতে আসেন, খাবার সময় বলেন। ওকে মাই ডিয়ার সুইটহার্ট। চলো সবাই ব্রেকফাস্ট করবে। চল। সবাই টেবিলে গিয়ে বসলো। ভাবি আর মেজো মা সবার খাবার দিচ্ছে। খাওয়া প্রায় শেষ। ঈশান বড় মামাকে বলল, বরাব্বু, আসলে মেয়ে অনেক বছর পর দেশে আসলো, আমরা সবাই ওকে নিয়ে আজ একটু ঘুরতে যেতে চাই। যাবে তো ভালো কথা, তো কোথায় যাবে? নিরিবিলি কোনো জায়গাতে যাব মামা। আচ্ছা যাও, কিন্তু কাছাকাছি কোথাও যেও, রাতের আগেই ফিরে এসো, কেমন? ঠিক আছে আব্বু, রাতের আগেই চলে আসবো। আচ্ছা শোনো, তোমাদের সাথে আরেকটা কথা ছিল। আমান, অয়ন, নয়ন, রবিন, ভাবি, নিশু আপু সবাই একসাথে বলল, কি কথা? মামা হেসে বলল, আমি চাই ফ্রাইডে আমরা সবাই সেম ড্রেস পরবো। মেয়েরা ব্লু শাড়ি পরবে আর ছেলেরা ব্লু পাঞ্জাবি পরবে, কেমন? সবাই বলল ঠিক আছে। ঈশান মনে মনে মামা ধন্যবাদ দিল। মামার জন্য মিহির শাড়ি পরবে। ঈশান অনেক খুশি হলো। ঈশানের খুশিতে পানি ঢেলে দিয়ে মিহি বলল, মামা, আমি তো শাড়ি পরি না আর পরতেও পারি না, আমি না হয় ব্লু গাউন বা লেহেঙ্গা পরবো। না মা, এটা হবে না, সবাই শাড়ি পরবে। আর একদিন পরলে কিছু হবে না মা। আর তোমার ভাবিরা আসে, মারা আছে, ওরা তোমাকে শাড়ি পরিয়ে দেবে। ওকে মামা। সবাই নাস্তা করে রেডি হতে গেল। মিহি কি পরবে সে ভাবছে। এর মধ্যে দরজায় কেউ ধাক্কা দিয়ে বলল, আসবো? হ্যাঁ এসো। রেডি হনি কেন? কি পরবো ভাবছি। তুমি যাই পড়ো, তাতে তোমাকে পরি দেখায়। তাই নাকি? তাই। আচ্ছা, তাহলে টি শার্ট আর প্লাজো পরা যায়। পাগলি পরবে লোকে। তুমি তো বললে যা পরি তাতেই পরি লাগে, তাহলে বাইরে গেলে তো ড্রেস চেঞ্জ করতে হবে। তাহলে তুমি একটা চয়েস করে দাও। ওকে, দিচ্ছি। ঈশান আলমারি থেকে একটা পিঙ্ক অ্যাশ কালারের একটা কুর্তি, অ্যাশ কালারের একটা প্লাজো আর একটা হিজাব হাতে নিয়ে বলল, এটা পড়ো। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিলে হবে না, আমার ড্রেস চয়েস করে দিতে হবে। ওকে দিচ্ছি, চলো। ঈশান আর মিহি ঈশানের রুমে গেল। ঈশানের রুমটা মিহির খুব ভালো লাগে। ছেলেদের রুম এতটা গোছানো হয়, ঈশানের রুম না দেখলে বোঝা যাবে না। আপনারা আবার ঈশানের রুম দেখতে চেন না? কিন্তু মিহি ঈশানের কাভার্ড খুলে ড্রেস দেখতে লাগলো। আর ঈশান দাঁড়িয়ে মিহিকে দেখছে আর ভাবছে, একটা মেয়ে কি করে এতটা সুন্দর হতে পারে। শুধু চেহারা নয়, তার আলাপ ব্যবহার সবই সুন্দর। বাড়ির সকলের মধ্যমণি মিহি। লন্ডন যাওয়া সবাইকে মাতিয়ে রাখতো মিহি। এই মেয়েটার মধ্যে অন্যরকম একটা গুণ আছে। এসব ভাবতে থাকে ঈশান। এটা পরো, তোমাকে অ্যাশ কালারের শার্টে অনেক ভালো লাগবে, দেখবে সব মেয়েরা তাকিয়ে থাকবে। একজন দেখলে হবে। কে সে ভাগ্যবতী? আছে একজন। পরিচয় করে দিলে না তো? এখনো তাকে বলিনি। বলে দাও, না হলে কিন্তু সিট বুক হয়ে যাবে।
ভয় হয় যদি রিজেক্ট করে দেয়। তোমার মতো ছেলেকে কেউ রিজেক্ট করবে? অসম্ভব। কেন? তুমি খুব ভালো একটা ছেলে, তোমাকে যে হাজবেন্ড হিসেবে পাবে সে খুব লাকি হবে, বুঝলে? বুঝলাম, পরে দেখে যাবে কি হয়। এখন যাও, রেডি হয়ে নাও। ঠিক আছে, গেলাম। যাও। মিহিকে রেডি হয়ে নিল, ড্রেস বদলে হিজাব পরে নিল, হাতে একটা ব্রেসলেট, মুখে কোনো মেকআপ নেই, অপূর্ব সুন্দর লাগছে তাকে। মিহি রেডি হয়ে নিচে এলো। ঈশান তো মিহিকে দেখে থ মেরে গেছে, হাঁ করে মিহিকে দেখছে। ঈশানকে দেখে মিহি নয়নকে বলে, আজ আর তোকে কেউ দেখবে না, সবাই ঈশান ভাইয়ের দিকে তাকিয়ে থাকবে। অন্য কোনো মেয়ের দেখার দরকার নেই, যার দরকার সে তাকালে হবে, বুঝলি? বুঝলাম, তো কেসে বাসায় দেখি তাকে। এর মধ্যে ইস্যু এসে বলল, আমি জানি আপুকে সে। তুই চুপ কর, না হলে কিন্তু থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেবো, তখন কিন্তু দাঁত বুকরিকে কেউ বিয়ে করবে না। তুই আমাকে মারলে সব বলে দিব। হইছে, আর ঝগড়া করতে হবে না, এবার বের হতে হবে, নইলে আর যাওয়া লাগবে না। চল সবাই। বাসার সবাইকে বলে বাসা থেকে বের হলো একটা গাড়িতে। আমার ভাইয়া, মিশমি ভাবি, আরফান, নিশু আপু, রবিন ভাইয়া আর মান্না আর নয়ন অন্য গাড়িতে। অয়ন ভাইয়া, তার নেহা ভাবি, ইস্যু, ঈশান আর মিহি। ঈশান ড্রাইভ করছে, পাশে মিহি বসে আছে, আর পেছনে ওরা তিনজন। গাড়ি চলতে শুরু করেছে, মিহি গান শুনছে। 1 ঘন্টা পর তারা গোলাপগ্রামে পৌঁছালো। মিহি গোলাপ বাগান দেখে খুব খুশি, সবাই সবার মতন ঘুরে বেড়াচ্ছে, সেলফি তুলছে। মিহি গোলাপের সুগন্ধতে পাগল হয়ে যাচ্ছে। অন্যদিকে ঈশান মিহিকে দেখছে, প্রকৃতির সাথে মিহির ভাব। মিহিকে পুরো গোলাপই পরি লাগছে, গোলাপরাও হয়তো মিহিকে হিংসে করছে। ঈশান মিহির কয়টা পিক তুলে নিল, সবাই একসাথে কয়েকটা সেলফি তুলল। সবার ঘোরা হলে দুপুরে খাওয়ার জন্য কাছাকাছি একটা হোটেলে গেল। খাওয়া শেষে সবাই মিলে একটা নিরিবিলি পার্কে গেল। পিচ্চিগুলো খেলা করছে, কাপলরা ঘুরে বেড়াচ্ছে, সবাই সবার মতন ঘুরে, আর মিহি চুপ করে বসে আছে। ঈশান বুঝতে পারলো মিহির মন খারাপ। মিহি, চল আইসক্রিম খাই। তুমি খাও, আমি খাবো না। তুমি চলো আমার সাথে। মিহিকে আর কিছু বলতে না দিয়ে মিহির হাত ধরে টানতে শুরু করেছে ঈশান। মিহিও আর কিছু বলল না, একটা দোকানে গিয়ে 3টে আইসক্রিম নিল। মিহি বলল, 3টা কেন? তোমার 2টা, আমার একটা। তোমার যে একটা আইসক্রিম দেখলে রাগ হয়, এটা আমি ভুলিনি। মিহি মুচকি এসে বলল, তুমি তো কিছুই বলোনি। চলো ওদিকে গিয়ে বসে। চলো। মিহি গিয়ে বসে ঈশানের পাশে। তুই বলো, তোমার লন্ডনের কথা কেমন কাটলো 8 বছর? ভালোই, লন্ডনে গিয়ে নিজের পড়াশোনা নিয়েছিলাম। ও ভালো। তোমার কি হলো বলো, কয়টা প্রপোজ পেয়েছো আর অ্যাকসেপ্ট করেছো কয়টা? প্রপোজ তো অনেক পাইছে, কিন্তু অ্যাকসেপ্ট করেনি। কেন? যাকে ভালোবাসে সে এখন করেনি, তাই। ও, তুমি তাকে প্রপোজ করো? সময় হলে করব। যদি দেরি হয়ে যায়, সিট বুক হয়ে গেলে তো সে তোমার হবে না। সে আমাকে ভালোবাসে না, কখনো বাসবে কিনা জানি না, তবু অনেক ভালোবাসি তাকে। সে যদি অন্য কাউকে ভালোবাসে তাতে আমার কোনো কষ্ট নেই। সে যাকে ভালোবাসে তাকে নিয়ে থাকবে, সে খুশি থাকলে আমিও খুশি। তুমি খুব ভালো। সে যদি তোমাকে অ্যাকসেপ্ট না করে তবে সে ভুল করবে। তোমার মতো কাউকে হাজবেন্ড হিসেবে পাওয়া ভাগ্যের বিষয়। সে যদি পেয়েও দূরে ঠেলে দেয় তাহলে সে বোকা। দেখা যাক কি হয়, সময় হলে বলবো। যদি তোমাকে কেউ প্রপোজ করে তুমি কি করবা? প্রপোজ অনেকেই করেছে, কিন্তু অ্যাকসেপ্ট করিনি, আর করবো না। কেন? তুমি সব জানো। অতীত তো অতীত, চলে গেছে মেহি। নতুন করে আবার শুরু করো। সারা জীবন অতীত নিয়ে বসে থাকলে কি হবে? অতীতকে ভুলে ফিউচারে এগিয়ে যাও। সে তো থেমে নেই, তুমি কেন থেমে থাকবে? তুমিও তাকে দেখিয়ে দাও তুমি হেরে যাওনি, তুমি ভালো আছো, সুখী আছো। কেন তার জন্য নিজের জীবনের সুখকে দূরে ঠেলে দিচ্ছ? কেন মিহি, বলো। আমি ভালো আছি, জীবনে ঘুরে দাঁড়িয়েছি, নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আর সুখ সে তো আমাকে ধোকা দেয়, তাকে কি করে জীবনে ঠাঁই দেই? মিহি, একে ভালো থাকে বলে না। তুমি সবাইকে দেখো তুমি ভালো আছো, সুখী আছো, কিন্তু না, তুমি ভালো নেই মিহি। কে বলেছে ভালো নেই? আমি ভালো আছি। ভালো থাকার জন্য তো সবাইকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি অনেক ভালো আছি। আমি বিলিভ করি না তুমি ভালো আছো। তুমি নিজের সুখের জন্য লন্ডন যাও না মিহি। তুমি গিয়েছিলে কারণ তোমার কষ্ট থেকে পাশে কেউ কষ্ট পায় না, এই জন্য। তোমাকে আমি বুঝি মিহি, আমি এতটা অবুঝ না যে তুমি যা বলবো আমি বিলিভ করবো। তোমার মনের ভাষা আমি বুঝি। এসব বাদ দাও, ভালো লাগছে না এই বিষয়ে কথা বলতে। চলো এখন উঠি। ওকে, বাদ দিলাম। খুশি তো?
হুম। মিহি আর ঈশান উঠে সবার কাছে গেল। সন্ধ্যা হয়ে গেছে। বাসায় যাওয়ার সময় ভাবি বলল, শপিং মলের দিকে যাবে? যে যার মতন গাড়িতে বসলো। 20 মিনিট পর গাড়ি একটা শপিং মলের সামনে দাঁড়ালো। সবাই নেমে গেছে, শুধু মিহি আর ঈশান বসে আছে গাড়িতে। তুমি যাবে না? না, ভালো লাগছে না, তুমি যাও। তাহলে আমিও যাব না। কেন? তুমি একা বসে বোর হবে, আর ওদের অনেক লেট হবে আসতে। এত কি কিনবে ওরা? মেয়ে মানুষ সবসময় দেরি করে, জানো তো। আর শপিং হলে তো কথাই নেই, ওদের সাথে শপিং আসলে সে পাগল হয়ে যাবে। বিয়ের পর বউকে নিয়ে তো তোমাকেও আসতে হবে। যাকে ভালোবাসি সে সবার থেকে আলাদা, সে এমন না। ও ভালো। চলো ওইদিকে, ভালো লাগবে। না থাক, এখানে ঠিক আছে। চলো তো, এখানে বসে থাকতে ভালো লাগতেছে না। মিহি আর না করলো না। মিহিরও গাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। দুজন গাড়ি থেকে নামলো। চলো একটু হাঁটি। চলো ওদিকতে যাই। মিহি নিশ্চুপ। কি হলো, চলো। ভয় পাচ্ছ নাকি আমার সাথে যেতে? আরে না, তোমাকে ভয় পাবো কেন? তুমি বাঘ নাকি ভাল্লুক? আমি একটা ছেলে, তুমি একটা মেয়ে। তো কি হয়েছে, আমরাও তো ফ্রেন্ড, তাই না? আর তোমাকে চোখ বন্ধ করে বিলিভ করা যায়। তাই? ঈশান আর মিহি ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছে আর কথা বলছে। এর মধ্যে মিহি বলল, চল না ফুচকা খাই, অনেকদিন খাওয়া হয়নি। ওকে চলো, কিন্তু আমি খাবো না। কেন? আগে তো খেতে, এখন খাবে না কেন? আগে তুমি খাইয়ে দিতে, তাই খেতাম। এখন তো খাওয়াই দেবে না। হো হো, তাই বুঝি। ওকে, খাইয়ে দেব, চলো। মিহি ঈশানে 4 বছরের ছোট, কিন্তু ওদের মনের মিল অনেক। দুজন দুজনকে বোঝে। মিহির সব বিপদে ঈশান পাশে ছিল, সবসময় মিহিকে সাপোর্ট করেছে। ঈশান আর মিহি ফুচকার দোকানে ঢুকলো। 2 প্লেট ফুচকা অর্ডার করলো ঈশান। একটা বাচ্চা ছেলে ফুচকা দিয়ে গেল। মিহি বাচ্চাটার দিকে তাকিয়ে আছে, আর ঈশান মিহিকে দেখছে। হঠাৎ ঈশানের ফোন বেজে উঠল। অয়ন কল দিচ্ছে। ঈশান রিসিভ করলো। ভাইয়া বলো। তোরা কই? আমাদের শপিং হয়ে গেছে। আমরা ফুচকা খেতে এসছি, তোমরা চলে যাও। আমি আর মিহি পরে আসছি। না, তুই এখনই আয়, লেট করে গেলে আব্বু বকবে। বড় আব্বুকে আমি ম্যানেজ করে নেব, তোমরা চলে যাও। আব্বু কিন্তু রেগে গেল, খবর আছে তোর। বড় আব্বুকে আমি সামনে নেব। ওকে, যা খুশি কর, পরে আমাকে বলবি না কিছু। ওকে বাই। তাড়াতাড়ি চলে আসিস, কেমন? ওকে ভাইয়া, রাখি। টুট টুট টুট। আর এদিকে মিহি ছেলেটার কথা ভাবছে। সেটার বয়স বেশি হলো 10 বছর। এই বয়সে পড়ালেখার সময়, খেলা করার সময়। কিন্তু এদের ভাগ্যটা এমন, কাজ করে পেটের দায়ে কাজ করতে হচ্ছে। ঈশান বলল, কি এত ভাবছো? ওই ছেলেটা। কোন ছেলে? ওই ছেলেটা ফুসকা দিয়ে গেল। ও, কি ভাবছো? ওর বয়স খুব বেশি হলে 10 বছর, পড়াশোনা, খেলার সময় এখন। কিন্তু ওর ভাগ্যটা দেখো, পেটের দায়ে কাজ করতে হচ্ছে। ওদের দেখলে কষ্ট হয়। আমরা কি ওর দায়িত্ব নিতে পারি না? ওর দায়িত্ব না হয় আমরা নিলাম, ওর মতো আর অনেক শিশু আছে, ওদের কি হবে? আমরা একটা কাজ করি। কি কাজ? আমরা এমন বাচ্চাদের জন্য এতিমখানা বানালে কেমন হয়? এমনিতেই আমরা অনেক খরচ করি, ওদের জন্য না হয় এইটুকু করি। কিন্তু আমরা দুইজন তো পারবো না। আমি বাসায় সবাইকে বলবো, আশা করি সবাই হেল্প করবে। বাসায় গিয়ে সবাইকে বলবো। এবার খেয়ে নাও। খাচ্ছি, তুমিও খাও। এটা কিন্তু কথা ছিল না। কি কথা ছিল? তুমি আমাকে খাওয়াই দিবে। ও, ছোট বাবুটারে খাওয়াই দিতে হবে। বাবু বলো আর যাই বলো, খাওয়াই দিতে হবে। ওকে। মিহি ঈশানকে ফুচকা খাইয়ে দিল। ঈশানও মিহিকে খাইয়ে দিল। খাওয়া শেষে ঈশান বিল দিয়েতে বাচ্চাটাকে ডাক দিল। বাচ্চাটা ঈশানের কাছে আসলো। মিহি বলল, বাবু, তোমার নাম কি? জি, আমার নাম সাপ। বাহ, খুব সুন্দর নাম। তুমি কোথায় থাকো? ওই পাশের গলি শেষে একটা বস্তি আছে, ওইখানে থাকি। তোমার বাসায় কে কে আছে? আমার মা আর ছোট বোন আছে। নিয়ে যাবে আমাকে তোমার বাসায়? এখন তো হইব না আপা, মালিক ছুটি দিব না। তোমার মালিকের সাথে আমি কথা বলে নিচ্ছি, তুমি চলো। আচ্ছা চলেন। মিহি মালিককে বলে সাদের বাসায় যাচ্ছে। মিহির পেছনে ঈশানও হাঁটছে। একটা সরু গলির মধ্যে দিয়ে ঢুকলো। সাদ একটা বেড়ার ঘরের মধ্যে ঢুকতে বলল মিহিকে। মিহি সাদের কথায় ঢুকলো ভেতরে। সাদের মা আর বোন শুয়ে আছে। মিহিদের দেখে চমকে উঠল। সাদকে বলল,
ওরা কারা? মা, এই আপা দোকানে ফুচকা খাইতে আসছিল, তখন আমারে কইল আমাদের বাসায় আইব, তাই আমার লাগে নিয়ে আসি। আমার পোলাইত কিছু করছে? না না, আপনার ছেলে কিচ্ছু করেনি। ওকে না পড়িয়ে কাজে দিয়েছেন কেন? কাজ না করলে খাবো কি? আমি লোকের বাড়ি কাজ করে যা পাই তাই দিয়ে তিনজনের সংসার চলে না, তাই ওরে কামে দিছি। ওর বাবা কই? ওর বাবা নেশা করতো, পুলিশে ধরছে। সারাই তো অনেক টাকা লাগবো, ও টাকা কই থেকে পামু? বুঝলাম। আজ থেকে সাদের সব দায়িত্ব আমি নিচ্ছি। ওকে আর কাজে পাঠাবেন না, ঠিক আছে? কিন্তু কোনো কিন্তু না। মিহি ওর ব্যাগে যা টাকা ছিল সব সাদের মায়ের হাতে দিয়ে বলল, এটা রাখুন, আমি মাঝে মধ্যে এসে আরও দিয়ে যাব। সাদকে স্কুলে পাঠাবেন। সাদের মা মিহিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মিহি বলল, আজ আসি, পরে আবার আসবো। আপা, আপনি অনেক ভালো। আল্লাহ আপনার ভালো করুক। মিহি ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। চলো রিক্সা ওঠে। হেঁটে চলো। কেন, রিক্সায় কি প্রবলেম? কোনো প্রবলেম নেই, ইচ্ছে করছে হাঁটতে। হাঁটবে? ওকে চলো। দুজন হাঁটতে হাঁটতে বাসায় গেল। বাসায় ঢুকতেই কারোর সাথে কথা না বলে ওপরে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছে। রাত 10টা। মিহি, ভাবি আসো। খেতে চলো সবাই, তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যাও, আমি আসছি। না, আমার সাথে চলো। ওকে চলো। সবাই খাচ্ছে তখন মিহি বলল, আমার সবার সাথে কিছু কথা আছে। সবাই বলল, কি কথা? আমি আর ঈশান ভাইয়া পথ শিশুদের জন্য এতিমখানা বানাতে চাই, কিন্তু আমাদের একার পক্ষে সম্ভব না। তোমরা কি আমাদের হেল্প করবে? বাহ, আমার মেয়েটা যে এত বড় হয়ে গেছে বুঝতেই পারিনি। মামনি, তোমার কথায় আমি খুব খুশি হয়েছি। তোমার এই সিদ্ধান্ত আমাকে তোমার পাশে পাবে, তুমি চিন্তা করো না। আমান অয়ন একসাথে বলল, আমিও সাথে আছি। মামনি, আমরা সবাই আছি, তুমি চিন্তা করো না মা, খেয়ে নাও। আমি জানতাম তোমরা সবাই আমার সাথে থাকবে। এবার খেয়ে নে। আপু, আমিও হেল্প করব তোমাকে। আমার হাত খরচের টাকা থেকে আমিও ডোনেট করব। আচ্ছা পাগলি। সবাই খাওয়া শেষ করে কথা বলে ঘুমাতে গেল। সবাই দেখে মানুষ ঘুমায়, আসলে কি সবাই ঘুমাতে পারে? রাত কি সবার জন্য ঘুমানোর, নাকি কারোর জন্য চোখের পানি ঝরানোর সময়? মিহি উপরে গেল ঘুমানোর জন্য, কিন্তু সে আজ ঘুমোতে পারবে না। পুরনো ক্ষত আজ জেগে উঠছে যে মিহি বারান্দায় গিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে অতীতে ডুব দিল। মিহির বাবা ছিলেন বিজনেসম্যান আর মা হাউসওয়াইফ। মিহির বড় ভাই আমান জন্ম হওয়ার 6 বছর পর মিহির জন্ম হয়। মিহি হওয়ার পর মিহির পরিবারে সুখের অভাব ছিল না, হাসি খুশি একটা পরিবার ছিল। মিহির আস্তে আস্তে বড় হয়। মিহির যখন 3 বছর বয়স তখন মিহির মা মনিরা বেগম রোড অ্যাক্সিডেন্টে মারা যান। মিহির পরিবার থমকে যায়। ছোট মিহি আম্মু আম্মু করে কান্না করতো সবসময়। মিহির বাবা মনিরুল ইসলাম ব্যবসা অনেক লস করে, তখন সব দিক সামলাতে গিয়ে তার অনেক কষ্ট হয়ে যেত। মিহির মামা চাচারা মিহির বাবাকে বিয়ে করতে বলে, কিন্তু মিহির বাবা রাজি হয়নি। তার ছেলে মেয়েকে নিয়ে সে বাঁচতে চায়। মিহির বাবা বিয়ে করেনি, ছেলে মেয়েকে নিয়ে সে বেঁচেছিল। মিহি আর আমানকে সে কখনো মায়ের বাবা বুঝতে দেয়নি। ব্যবসা, সংসার, ছেলে মেয়ে সব সে একা সামলাত। এইভাবে সময় যেতে লাগলো। মাস গেল, বছর পেরিয়ে বছর গেল, এইভাবেই কেটে গেল 9 বছর। মিহি এখন ক্লাস 4-এ পড়ে। তখনই মিহি আর আমানের জীবনে নেমে আসে ঝড়। মিহির বাবার ক্যান্সার হয়। মিহি তখন ক্যান্সার কি বুঝতো না, শুধু জানতো আব্বুর অনেক বড় অসুখ হয়েছে। ক্যান্সার হওয়ার 6 মাস পরে মিহির বাবা মারা যায়। মিহি আর আমান একা হয়ে যায়। মিহি একদম চুপ হয়ে যায়, কোনো কথা বলতো না, সবসময় আব্বুর ছবি নিয়ে বসে থাকতো। মিহির আব্বু মারা যাওয়ার পর মিহিদের ওপর অনেক অত্যাচার করতো তার চাচি। মিহির মামা মিহিকে দেখতে এসে দেখে মিহিকে দিয়ে চা বানাচ্ছে মিহির চাচি। মিহির চা নামাতে গিয়ে ফেলে দিলেই মিহির চাচি মিহিকে অনেক মারে। এই দেখে মিহির বড় মামা মিহির চাচিকে কথা শোনায়। মিহি আর আমানকে নিয়ে চলে আসে মিহির মামাদের বাসায়। মিহি আর আমানকে পেয়ে সবাই খুব খুশি হয়। মিহির মামিরা তাকে নিজের মেয়ের মতন লালন পালন করে। বড় মামি আর মেজো মামি মিহির মা হয়ে ওঠে। নিশু আপু, অয়ন ভাইয়া, আমান ভাইয়া, ঈশান ভাইয়া, নয়ন, ইস্যু এরাই মিহির বন্ধু। মিহি আস্তে আস্তে নর্মাল হয়, কিন্তু আগের মতো দুরন্ত নেই, শান্ত হয়ে গেছে। এই বয়সে মা বাবাকে হারানোর শখটা মিহি এখন কাটাতে পারেনি। মিহি এখন 8ম শ্রেণীতে পড়ে।
আমার ভালো ছাত্র হয়, এসএসসি এইচএসসিতে গোল্ডেন পায়, মেডিকেলে চান্স পেয়ে সে মেডিকেলে পড়ে। কেটে যায় আরও 2 বছর। মিহি এখন এসএসসি পরীক্ষা দেবে। পরীক্ষার সময় রেগুলার ঈশান সাথে যেত। মিহির যেদিন গণিত পরীক্ষা সেদিন বাসায় আসার সময় নিশু আপুকে একটা ছেলের সাথে দেখে মিহি। মিহি তখন কিছু বলে না, বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। তখন মেজমা খাওয়ার জন্য ডাক দেয়। মিহি নিচে গিয়ে দেখে নিশু আপু চুপচাপ বসে আছে। বড় মা বলে আজ নিশুকে দেখতে আসবে পাত্রপক্ষ। নিশু আপু রুমে চলে যায়। মিহি খেয়ে নিশু আপুর রুমে যায়। দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আসবো? আয়। আপু, তোমার কি হয়েছে? আর ওই ছেলেটাকে? কোন ছেলে? যার সাথে দাঁড়িয়ে কথা বলছিলে। কার কথা বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপু, আমি কিন্তু তোমার সাথে ওই ছেলেকে কথা বলতে দেখেছি। তুমি কি ওনাকে ভালোবাসো? নিশু নিশ্চুপ। চুপ করে আছে কেন? বলো। ওকে আমি ভালোবাসি। নাম কি? কি করে? কোথায় থাকে? তুই জেনে কি করবি? বলো। ওর নাম আয়ুষ। সাতক্ষীরা বাসা। ঢাকা ভার্সিটিতে পড়ে ফাইনাল ইয়ারে। বড় মামাকে বলো ভাইয়ার কথা। বলে লাভ নেই মিহি, ও এখন আমাকে বিয়ে করতে পারবে না। আর বাবা কখন বেকার ছেলের সাথে আমার বিয়ে দেবেন? একবার বলে তো দেখো। না রে মিহি, বাবাকে বললে বাবা কষ্ট পাবে। বাবার জন্য না হয় নিজে ভালোবাসাকে ত্যাগ করব। আপু, ভাইয়া তো তোমাকে ভুল বুঝবে। ভুল বুঝলেও তো কি করব বল? ভাইয়ার সাথে একবার কথা বলো। ওর সাথে কথা বলার ক্ষমতা আমার নেই। ভাগ্যে যা আছে তাই হবে। বিকেলে পাত্রপক্ষ আসবে মানে হয় আজই আক্ত করে রেখে যাবে। জানি, কিন্তু কিছু করার নাই রে বই, ভাগ্যকে মেনে নিব। মিহি আর কথা না বলে নিজের ঘরে চলে যায়। বিকালে পাত্রপক্ষ আসে, আপুকে পছন্দ হয়। রাতে আকদ হয়ে যায় আপুর। আপু বাসায় থাকে, সাথে আপুর হাজবেন্ডও থাকে। আপুর পড়াশোনা শেষ হলে অনুষ্ঠান করে তুলে নেবে। আয়ুষ ভাইয়া হয়তো আপুকে ভুল বোঝে, কিন্তু আপুর তো কোনো দোষ নেই। আপু সিচুয়েশনের শিকার। মির পরীক্ষা শেষ, অনেকদিন ছুটি। মামাকে বলে ঘুরতে যাবে স্কুলের বান্ধবীদের সাথে বান্দরবন। মা, একা যাওয়া ঠিক হবে? সাথে কাউকে নিয়ে যাও। মামা, বান্ধবীদের সাথে যাব, একা কোথায়? বাসার কাউকে নিলে একটু ভালো হতো। মামা, এখন তো বড় হয়েছি, প্লিজ যাই। আচ্ছা যাও, কিন্তু বাসার গাড়ি নিয়ে যেতে হবে, আর ড্রাইভার যাবে সাথে। ওকে মামা। মিহি আর মিহির 3 বান্ধবী যায় বান্দরবন। মিহিরা বান্দরবন পৌঁছায় রাত 9টায়। একটা হোটেলে ওঠে। ফ্রেশ হয়ে খাবার অর্ডার করে। ওয়েটার খাবার গেলে খেয়ে বাসায় ফোন করে জানায় দেয় পৌঁছে গেছে। রাতে ঘুমিয়ে পড়ে সবাই। সকালে ঘুরতে বের হয় চারজন হাঁটতে থাকে। তখন একটা ইটে বেঁধে মিহির পা মচকে যায়। মিহি ও করে চিৎকার দেয়। মিহির বান্ধবীরা মিহিকে ওঠায়। মিহি উঠে দাঁড়াতে পারলেও হাঁটতে পারছে না। মিহি হোটেলে যাবে কি করে তাই ভাবছে। তখন একটা ছেলে এসে বলে, আমি কি হেল্প করতে পারি আপনাদের? না। আপনার তো পায়ে ব্যথা, আমি হেল্প করি। মিহির বান্ধবী আনিশা বলল, ভাইয়া আপনি কি করে হেল্প করবে? দেখেন কি করে হেল্প করি। এই কথা বলে মিহিকে কোলে তুলে নিল। সবাই হা হয়ে ছেলেটার কাণ্ড দেখছে। মিহি কোল থেকে নামতে চাচ্ছে, কিন্তু ছেলেটা নামাচ্ছে না। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। ছেলেটা মিহিকে কোল থেকে ফেলে দিতে গেল। মিহি আঁকড়ে ধরে ছেলেটাকে। পড়ে যাবো তো। আপনি বললেন তো ছাড়ুন। তাই বলে ফেলে দিবেন? তাহলে চুপ থাকুন। মিহি আর কিছু বলল না। আকাশ মেঘলা থাকায় হঠাৎ বাজ পড়ে। মিহি চিৎকার দিয়ে ছেলেটাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। আর ছেলেটা মিহির অবস্থা দেখে মুচকি হাসে। মিহি চোখ খুলে দেখে ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। মিহি লজ্জা পেয়ে যায় আর মনে মনে ভাবে, কে এই ছেলে? এত সুন্দর, 5 ফিট 9 ফুট, লম্বা, ফর্সা গায়ের রং, চোখ দুটো নীল, গোলাপি ঠোঁট, কালো হালকা কুকড়া চুল মিলে অসাধারণ। মিহি মনে মনে ভাবছে, সে কি তার প্রেমে পড়ে গেল? এর মধ্যে ছেলেটা বলল, চলে এসেছি, নামুন। মিহিকে নামিয়ে ছেলেটা যেতে গেলে মিহি বলল, আপনি জানলেন কি করে আমি এই হোটেলে উঠেছি? আমিও এই হোটেলেই উঠেছি, কালকে আপনাদেরকে দেখেছি। ও, নাম কি আপনার? মাহিম। আপনারা? ফাইজা তাসনিম মিহি। ও, আসি তাহলে, বাই। বাই। মাহিম চলে যাচ্ছে। মিহি মাহিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে মাহিম মিহির কথা ভাবছে। মেয়েটা একদম পিচ্ছি, কিন্তু অসম্ভব সুন্দর। কিন্তু ওর বিএফ নেই তো। এই ভাবতে ভাবতে মাহিমের বন্ধুদের কাছে গেল।
মাহিমের বন্ধুরা বলল, প্রেম কিনা জানি না, তবে ভালোবেসে ফেলেছি। সিঙ্গেল না থাকলে সিঙ্গেল করে নেব, কিন্তু ওকে আমার চাই যে কোনো মূল্যে। বলেই বাঁকা হাসলো মাহিম। এদিকে মিহি ছেলেটার কথা ভাবতে ভাবতে ঈশানকে কল দিল। মহারানীর এত সময় পর আমার কথা মনে পড়লো? তোমাকে ভুললে তো মনে পড়বে। তো কেমন ঘুরছো? ঘুরতে যেতে পারিনি, বের হয়েছিলাম, কিন্তু পা মুচকে গেল, তাই আর যেতে পারলাম না। এই, তুমি তো কেয়ারলেস কেন? দেখে শুনে হাঁটতে পারো না? নাকি ছেলেদের দিকে তাকে হাঁটছিলা? পায়ে অনেক ব্যথা পাইছো? মেডিসিন নিছো? এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কি করে? একটা করে দাও। তেমন বেশি লাগেনি, মেডিসিন নেইনি, আর ছেলেদের দিকে হাঁটিনি। এখনই মেডিসিন নেবা? আচ্ছা নেব। খেয়েছো? তুমি? তোমাকে সবাই অনেক মিস করছে। আমিও। জানো আজ কি হয়েছে? কি হয়েছে বলো না, না বললে জানবো কি করে? আমার পা যখন মুচকে গিয়েছিল তখন একটা ছেলে এসে আমাকে কোলে তুলে নিয়ে হোটেলে দিয়ে গেল। তুমি কিছু বলো নি? আমি নামাতে বলেছি, কিন্তু ওই ছেলেটা আমাকে ফেলে দিতে গিয়েছিল, তাই আর কিছু বলিনি। উনি তো আমার হেল্প করলো। হ্যাঁ, হেল্প করে উদ্ধার করছে। ছেলেটা অনেক সুন্দর, জানো আমার খুব ভালো লেগেছে। ভালো। আচ্ছা শোনো, বাসার কাউকে পা মচকানোর কথা বলো না, কেমন? কেন? তাহলে সবাই চিন্তা করবে। আচ্ছা, বলবো না। আচ্ছা রাখি তাহলে। নিজের খেয়াল রেখো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মিহি ফোন রেখে শাওয়ার নিতে গেল, আর ঈশান চিন্তা করছে মিহিকে নিয়ে। মিহি অন্য কাউকে ভালোবাসবে না তো? না, আর ওয়েট করা যাবে না। ও যদিও ছেলেটার প্রপোজ করে দেয়, না আর ভাবতে পারছি না। মিহি আসলেই ওকে আমার মনের কথা বলে দেব। মিহি শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে মিহি ভাবছে, মাহিমের কোনো জিএফ নেই তো, থাকলে? এই প্রথম কাউকে ভালো লাগছে, রিলেশনশিপের আগে ব্রেকআপ, ভাবতেই পারছি না। এসব ভাবছে এর মধ্যেই আনিশা এসে বলল, কি রে, কি হয়েছে তোর? কই কি হয়েছে? কিছু তো হয়েছে, আমাকে বল কি হয়েছে। ওই ছেলেটাকে নিয়ে কিছু হয়েছে নাকি? রে, একটা জিনিস চুরি করে নিয়ে গেছে। কি? ওই পোলার এত সাহস তোর জিনিস চুরি করে? চল আমার সাথে, আজ ওর একদিন কি আমার একদিন। আরে এত হাইপার হইস না। হাইপার হব না মানে? ও তোর জিনিস চুরি করবে আর আমি চুপ করে থাকবো? আরে ও আমার মন চুরি করেছে। কি? তোর মন? কি করে সম্ভব? কেন সম্ভব না? যে তুই ছেলে সহ্যই করতে পারিস না, সেই তুই প্রেমে পড়লি? এখন বল কি করব? ওর যদি জিএফ থাকে? থাকলে তো তোর কপাল পড়লো। নেগেটিভ কথা বলিস না তো। আমি কই বললাম, তুই তো বললি। হ্যাঁ, বাদ দে। এখন বল কি কি করব? তুই ওকে প্রপোজ কর। আমি প্রপোজ করব? হ্যাঁ করবি। কিন্তু ও যদি না করে দেয়? মরার আগে ভূত হোস না, আগে কর, তারপর দেখা যাবে। ওকে। ছেলেটার সম্পর্কে জানিস কিছু? শুধু ওর নাম জানি, আর এই হোটেলে উঠেছে। ও, তাহলে তো ভালোই হলো। তাহলে আজই প্রপোজ কর। আজই? যদি দেরি হয়ে যায়? তাও ঠিক বলেছিস। মাহি ভাবছে মিহিকে কি করে ইমপ্রেস করা যায়। তখনই সে ভাবলো সারপ্রাইজ দেবে মিহিকে। রাতে ম্যানেজারকে বলে বাগানের এক সাইডে তার মনের মতো করে সাজালো। মিহিও সেম কাজ করলো। সন্ধ্যায় মিহি মাহিমের জন্য কোনো গিফট নিয়ে বাগানে বসে আছে। আনিশাকে পাঠিয়েছে মাহিমকে ডাকতে। আনিশা ডাকতে গেলে মাহিমের এক ফ্রেন্ড আনিশাকে বলল মাহিম একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য গেছে। আনিশা মিহির কাছে এসে বলল, মাহিম একটা মেয়েকে ইমপ্রেস করতে গেছে। মিহি এই কথা শুনে কান্না করতে করতে রুমে গিয়ে দরজা লক করে দিল। অন্যদিকে মাহিম আবিরকে পাঠিয়েছে মিহিকে ডাকতে, কিন্তু তখন মিহি বাগানে ছিল, রুম ফাঁকা ছিল। আবির মাহিমের কাছে গিয়ে বলল মিহি রুমে নেই। মাহিম এই কথা শুনে সব জায়গায় খুঁজতে থাকে মিহিকে। বাগানের আশপাশে গিয়ে দেখে একটা টেবিল সুন্দর করে সাজানো, টেবিলের ওপর একটা গিফট কার্ড আর একটা কেক। কেকের ওপরে লেখা হ্যাপি বার্থডে মাহিম। মিহি মাহিমের বন্ধুর কাছ থেকে জানতে পারে আজ মাহিমের জন্মদিন, আর কার্ডে লেখা আই লাভ ইউ। যখনই আমাকে কোলে তুলে নিয়েছিলেন তখনই আপনাকে ভালোবেসে ফেলেছি। আমাকে একটু ভালোবাসা দিবেন আপনি? মাহিম দেখে দৌড়ে চলে যায় মিহির রুমে। মাহির রুমের সামনে গিয়ে দেখে দরজা লক করা।
দেখে ভাবে হয়তো বাইরে গেছে। মাহিম রুমের সামনে থেকে আসতে গেলেই আনিশার সাথে দেখা হলেই তাকে জিজ্ঞাসা করে, মিহি কোথায়? মিহি তখন আপনাকে না পেয়ে চলে এলো ওই রুমে। আমাকে না পেয়ে মানে? হ্যাঁ, আপনাকে না পেয়ে তো কান্না করতে করতে চলে এলো। কি হয়েছে ক্লিয়ার বলেন। সন্ধ্যায় আপনাকে মিহি ডাকতে পাঠিয়েছিলাম, কিন্তু আপনার বন্ধুর কাছে জানতে পারি আপনি কোনো মেয়েকে ইমপ্রেস করতে গেছেন। এই শুনেই মিহি কান্না করে চলে এসেছে। হায় আল্লাহ, আমি তো ওর জন্যই করলাম। মানে? আসলে ওকে আমি ভালোবেসে ফেলেছি, তাই ওকে ইমপ্রেস করার জন্য আয়োজন করেছিলাম। ওকে ডাকতে পাঠাই, তখন জানতে পারি ও রুমে নেই। বাইরে খুঁজতে খুঁজতে বাগানের ওই দিকে গিয়ে জানতে পারি ও আমাকে ভালোবাসে। বুঝলাম, কিন্তু ও তো আপনাকে ভুল বুঝে চলে এলো। আপনি ওর ফোন নাম্বারটা দিন। 01757। ধন্যবাদ। মাহিম নাম্বার নিয়ে মিহিকে কল দেয়, কিন্তু বন্ধ দেখাচ্ছে। মাহিম চিন্তায় পড়ে গেছে, মিহি কিছু করে বসেনি তো? কি হলো? ফোন বন্ধ। তাহলে হয়তো চার্জ নেই। ও কিছু করেনি তো? ও এতটা পাগল না। রাত হয়েছে, গিয়ে ঘুমাই পড়ুন, আমি দেখছি কি করা যায়। এদিকে ঈশান মিহিকে কল দিচ্ছে, কিন্তু বন্ধ বলছে। বারবার ঈশান আনিশাকে কল দিয়ে জানতে পারে সন্ধ্যার ঘটনা। ঈশান শুনে পাগলের মতন হয়ে যায়। মিহি উল্টোপাল্টা কিছু করেনি তো? এসব ভাবছে আর রুমের মধ্যে হাঁটছে। সকালে এক ছেলে ম্যানেজারকে বলে মিহি রুমের দরজা খুলে দেখে মিহি ঘুমিয়ে আছে। ছেলেটা গিয়ে মিহিকে জড়িয়ে ধরে বলে, তুমি এমন কেন মিহি? তুমি কি বলছো না তোমাকে কতটা ভালোবাসে? আনিশা রুমে এসে ছেলেটাকে দেখে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে। আমি কি ভূত যেভাবে দেখছো? আপনি এখানে কখন এলেন? সকালে। তো এক গ্লাস পানি নিয়ে এসো। আচ্ছা, নিয়ে আসছি। পানি নিয়ে এসে ছেলেটার হাতে দিল আনিশা। ছেলেটা পানির ছেটা দিল মিহির মুখে। মিহি ঘুম চোখে হালকা তাকিয়ে ছেলেটাকে দেখে। এক লাফ দিয়ে উঠে বসলো। সে ভূত দেখার মতন চমকে গেছে ছেলেটাকে দেখে। মিহি বলে বলল, এটা কি করে সত্যি হয়? না, এটা স্বপ্ন না, সত্যি। মিহি বসে বসে ভাবছে এসব। ফোন কই? কার? আপনার ম্যাডাম। কেন? কেন নয়, যা বলছে তার উত্তর দেন। মিহি বেডের ওপর থেকে ফোন নিয়ে দেখে ফোন অফ। ফোনটা দেন। না, দিব না। চার্জ নেই, চার্জে দিব। এখন আর দিতে হবে না, যখন দরকার তখন দেননি, এখন দিতে হবে না। মিহি কিছু না বলে ফোন চার্জ দিয়ে অন করে দেখে অনেকগুলো মিসড কল। মিহি ফোন দেখছে আর ছেলেটার দিকে তাকাচ্ছে। ছেলেটা মিহির হাত থেকে নিয়ে এক আছাড় মেরে ভেঙে ফেলল। মিহি এক দৃষ্টিতে ছেলেটার চোখের দিকে তাকিয়ে আছে। রাগে লাল হয়ে গেছে চোখ। মিহি ভয়তে কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ছেলেটা মিহিকে নিয়ে টানতে টানতে নিয়ে গেল। মিহি বাধা দিচ্ছে না, তার সাথে যাচ্ছে মিহি। মিহি ছেলেটার এই রূপ আগে কখনো দেখেনি। ছেলেটা মিহিকে নিয়ে একটা পাহাড়ের ওপর নিয়ে গিয়ে বলল, এতটা কেয়ারলেস কেন তুমি বলো তো? কতবার ফোন দিছে তোমাকে, ফোনে না পেয়ে আনিসাকে কল দিয়ে জানতে পারি কালকের কথা বললো। আমি শুনে পাগল হয়ে গেছিলাম প্রায়। আর কিছু না ভেবে, কাউকে কিছু না বলে রাতেই গাড়ি নিয়ে বেরিয়েছে। আস্তে আস্তে সকাল হয়ে গেছে। তুমি নিজেও কষ্ট পাও, আমাদের সবাইকেও কষ্ট দাও। আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? মিহি নিঃসুপ। কি হলো বলো, আমাদেরকে কি তুমি নিজের ভাবো না? সরি ঈশান ভাইয়া, আর কখনো এমন হবে না। ঈশান রেগে আছে। প্লিজ রাগ করে থেকো না, আর এমন হবে না, প্রমিস। হয়েছে, থাক, আর প্যাচের মতো মুখ করতে হবে না। হ্যাঁ, চল। কোথায়? হোটেলে আমার কি অবস্থা দেখেছো? ঈশান এবার মিহির দিকে তাকিয়ে দেখে মিহিকে পুরো পাগল লাগছে। উস্কো খুস্কো চুল, কান্না করে মুখ ফুলিয়ে লাল করে ফেলেছে। তোমাকে পুরো পাগলে লাগছে। কি? এই দেখো বলে ঈশান ফোন বের করে দেখায় মিহিকে। মিহি দেখে এক দৌড়ে রুমে চলে যায়। আর ঈশান ভাবতে থাকে মিহিকে সে কখনো তার মনের কথা বলতে পারবে না, কখনো মিহির মনের রাজা হতে পারবে না সে। মিহির মনের রাজত্ব যে অন্য কাউকে রাজা করে নিয়েছে মিহি। ঈশান কি করে মিহিকে দেখবে অন্য কারোর হতে? না ঈশান, তোমাকে যে সহ্য করতে হবে। তুমি না একতরফা ভালোবেসে গেলে, মিহির সুখই তো তোমার সুখ। ঈশান এসব ভাবতে ভাবতে ঈশানের চোখে পানি চলে এলো। ঈশান চোখের পানি মুছে হাসলো আর বলল, মিহি তোমার সুখই আমার সুখ। তুমি সুখী থাকলে আমি সুখী। তোমাকে খুশি রাখতে আমি সব করব। হাসি মুখে তোমাদের এক করে দেব, তোমার চোখের পানি আসতে দেব না। আমি নিজের জীবন দিয়ে হলেও তোমার মুখে হাসি ফোটাবো আমি। এদিকে মিহি ফ্রেশ হয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে মিহি ফোনটা হাতে নিতেই নিজে আর এক আছাড় মারল।
এর মধ্যে ঈশান এসে দাঁড়ায় দরজার সামনে। ঈশানের পায়ের কাছে গিয়ে পড়ল ফোন। এবার তো ফোনটা পুরো মরে গেল। আগে তো তুমি আমার ফোনটা আস্তে ভেঙে ফেলেছো। এমনি আছে মানে নেই। চলো। কোথায়? মরতে যাবা? কি না, আমার এত তাড়াতাড়ি মরার শখ নাই। বিলিভ করো আমাকে। করি তো। তাহলে চলো। কিন্তু কোথায় যাব বলো তো? সেই ছেলেটাকে দেখতে যাব। না, যাব না। উনি অন্য কাউকে ইমপ্রেস করে। ওর সাহস কত? আমার পিছনে কত ছেলে ঘোরে, আর ও কি না, ওকে ও অন্য কাউকে ভালোবাসে। আরে পাগলি না, ও তোমাকে ভালোবাসে। কাল যে যাকে ইমপ্রেস করলো, কাউকে ইমপ্রেস করেনি, তোমাকে করতে চেয়েছিল, কিন্তু তুমি ভুল বুঝে চলে এলে। বেচারা তো কিছুই করতে পারলো না। কি বলছো তুমি? চলো। কোথায়? মাহিমের সাথে দেখা করতে। চলো। মিহি আর ঈশান মাহিমের রুমে গেল। মাহিম মিহিকে দেখে অনেক খুশি। কেমন আছেন? ভালো থাকতে দিয়েছেন কি? কেন, আমি আবার কি করলাম? আমার মন চুরি করেছেন, আমাকে পাগল বানাইছেন, আর কাল তো প্রাণ নিয়ে চলে যাচ্ছিলেন। তাই নাকি? প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। মাহিম বসে মিহিকে প্রপোজ করে। আই লাভ ইউ মিহি, ডু ইউ লাভ মি? আই ডু, আই লাভ ইউ টু মাহিম। মিহি খুব খুশি। দুজন কথা বলছে আর মুস্কি হাসছে। অন্যদিকে ঈশান মিহির হাসি মাখা মুখ দেখছে আর মনে মনে বলছে, সবসময় এমনই থেকো মিহি। ঈশান হালকা কাশি দিয়ে বলল, আমি কি কাবাব মে হাঁটতে হয়ে গেলাম? আরে না। আপনি কি? ঈশান বলতে যাবে তখনই মিহি বলল, ও ঈশান ভাইয়া প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। ও সব সময় আমার সাথে থাকে, সব কিছুতে সাপোর্ট করে। ও নাইস টু মিট ইউ ব্রো। আমি শাহেদ হোসেন মাহিম। সেম টু ইউ ব্রো। আমি ঈশান, ঢাকা ভার্সিটির সেকেন্ড ইয়ারে। আপনি? আমি মাস্টার্সে এক্সাম দিয়েছি। ভালো। একটা কথা। কি কথা? বলে বেরিয়ে গেল ঈশান। ঈশান বাইরে দাঁড়িয়ে ভাবছে, সে ঠিক করলো তো? খুব মূল্যবান মানুষকে আপনার কাছে দিচ্ছে, যত্নে রাখেন। মাহিম মিহিকে সুখে রাখবে তো? ওকে কোনো কষ্ট দিব না তো? মিহিকে কষ্ট দিলে তাকে খুন করে ফেলবো আমি। ওকে কষ্ট দেওয়ার কোনো অধিকার কারণ নেই। এসব ভাবছে আর চোখ দিয়ে পানি পড়ছে। ঈশানের আর কষ্ট পেতে দেবে না মিহিকে। এদিকে মিহি আর মাহিম কথা বলে বাইরের দিকে আসলো। ঈশান ফোনে বাসায় কথা বলছিল, তখন মিহি ডাক দিল। ঈশান ইশারায় বলে আসছে। ঈশান, মিহি আর মাহিম দাঁড়িয়ে আছে। মিহি, সব গুছিয়ে নাও, বাসে যেতে হবে। মানে কি? এলাম তো 2 দিন। দাঁড়িয়ে শরীর ভালো না, আব্বু আজই যেতে বলছে। নানুর কি হয়েছে বল? নানুর কি হয়েছে? দাদি ব্রেন স্ট্রোক করেছে, হসপিটালে নিয়ে গেছে সবাই। কি বলছো এসব? নানুর কিচ্ছু হবে না, আমি এক্ষুনি যাব, চলো। আমি কি যেতে পারি তোমাদের সাথে? ভাইয়া, এখন আপনাকে নিয়ে যাওয়া ঠিক হবে না। ওকে। মিহি হোটেলে গিয়ে আনিশাদের বলে তারাও গুছিয়ে নেয় বের হওয়ার সময়। আমি রেডি হয়ে আসছি। আবার কবে দেখা হবে? জানি না, ভালো থাকবেন। মিহি গাড়িতে গিয়ে বসে। খুব শীঘ্র আপনাদের দেখা হবে। 01603। আপনার নাম্বারটা দিলে ভালো হতো। ধন্যবাদ। আজ আসি, অন্যদিন দেখা হবে। সাবধানে যেও, আর গিয়ে কল দিও। মিহি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ঈশানের গাড়িতে মিহি আর ঈশান, আর অন্য গাড়িতে মিহি 3 বান্ধবী আর ড্রাইভার। গাড়ি চলতে শুরু করেছে। মিহি চুপচাপ বসে আছে। ঈশান বারবার মিহির দিকে দেখছে। কেউ কোনো কথাই বলছে না, দুজনই চুপ। বিকালে ঈশান আর মিহি হসপিটালে পৌঁছালো। মিহি গিয়ে বড় মামাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মামা নিজেও কেঁদে দিল। মিহির নানা মারা যাওয়ার পর মিহির নানি একা সব কিছু সামলেছে, পরিবারটাকে এক করে রেখেছে, সবাইকে ভালোবেসে কাছে টেনে নিয়েছে। সবাই কান্না করছে। আমান আর ঈশান সবাইকে সামলাতে পারছে না। কিছুক্ষণ পর ডক্টর এসে আমান বলল, কি অবস্থা? পেশেন্টের অবস্থা ভালো না। কি বলছেন আপনি? আমান, নিজেকে শক্ত করো। তুমি ভেঙে পড়লে তোমার ফ্যামিলিকে সামলাবে কি করে? মানুষকে আজ হলেও মরতে হবে, কাল হলেও মরতে হবে। আমান, নিজেকে সামলাও। তুমি নিজেও একজন ডক্টর, তোমাকে শক্ত হতে হবে মাই বয়। স্যার, কোনো মেডিসিন কি নেই? আমান, নিজেকে শক্ত করো আর আল্লাহকে ডাকো। ডক্টর চলে যায়। সবাই কান্নাকাটি করছে। এর মধ্যে সিস্টার এসে বলে, পেশেন্টের জ্ঞান ফিরেছে, ঈশান নামে কাউকে ডাকছে। ঈশান কে? আমি ঈশান। আমার সাথে চলুন।
কেবিনে ঈশানকে দেখে দাদি অক্সিজেন খুলে ঈশানের হাত ধরে বলল, আমি জানি ঈশান, তুই মিহিকে ভালোবাসিস। একমাত্র তুই পারবি মিহিকে ভালো রাখতে, সুখী রাখতে। আমাকে কথা দে তুই কখনো মিহিকে কষ্ট দিবি না। মেয়েটা খুব দুঃখী, ওকে দেখে রাখিস তুই। তোমাকে কথা দিচ্ছি, মেয়েকে কখনো কষ্ট পেতে দেব না। ওর চোখে পানি আসতে দেব না আমি। ওর ভালোর জন্য যা যা করতে হয় করব। সবাইকে একটু ডাক দে, আমার সময় খুব শেষ। এক্ষুনি ডাক দিচ্ছে, তোমার কিচ্ছু হবে না। ঈশান সবাইকে ডাকতে যায়। সবাই আসলে বড় মামাকে নানু বলে, মিহিকে তোদের কাছে রেখে গেলাম, ওর খেয়াল রাখিস। ওরে কখনো কষ্ট দিস না, পারলে সারা জীবন আমার বাড়িতে রেখে দিস। মিহিকে কাছে ডেকে নেয় নানু। মিহির হাত ঈশানের হাতে দিয়ে বলে, তোরা কখনো আলাদা হবি না। এই বলেই হাত ছেড়ে দেয়। সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যায় নানু। মিহি জ্ঞান হারিয়ে ফেলে। সবাই কান্নাকাটি করতে থাকে। নানুর লাশ বাসায় আনা হয়। মিহি একটু পর পর নানু বলে চিৎকার দিচ্ছে, আবার জ্ঞান হারাচ্ছে। নানুর গোসল শেষে সবাইকে ডাকা হয় শেষবার দেখার জন্য। মিহির জ্ঞান ফেরার অপেক্ষায় ছিল সবাই। মিহির জ্ঞান ফিরলে তাকে নিয়ে নানুর লাশের কাছে নিয়ে যাওয়া হয়। মিহি নানুর লাশ দেখে চিৎকার করে কান্না করে দিয়ে বলে, ও নানু, নানু গো, তুমিও চলে গেলে আমাকে ছেড়ে। আমি যে আরো একা হয়ে গেলাম। তুমি ফিরে আসো নানু, আমি আর তোমার সাথে ঝগড়া করব না, আর তোমাকে খ্যাপাবো না, তোমার সব কথা শুনবো। তুমি ফিরে আসো নানু। মারে, যে যায় সে আর ফিরে আসে না, তুই শান্ত হ। ও মেজমা, তোমার কথা তো নানু শোনে, তুমি বলো না ফিরে আসতে। দেখো আমার উপর অভিমান করে চলে যাচ্ছে, তুমি বারণ করো না মা। মারে শান্ত হ, তোর নানু আর ফিরবে না মা, শান্ত হ। মিহি আবার জ্ঞান হারায়। নানুর জানাজা দাফন শেষ করে সবাই বাসায় ফিরে আসে। বড় মামাকে দেখে মিহি চিৎকার দিয়ে বলল, মামা, আমার নানুকে কেন নিয়ে গেল? আমার নানু যে একা থাকতে চায় না, একা একা কি করে থাকবে কবরে? ও মামা, আমাকে নিয়ে চলো না নানুর কাছে, আমি নানুর কাছে থাকবো। মিহির কান্না দেখে সবাই চুপ হয়ে যায়। ওকে বোঝায় সবাই তার হায়াত শেষ, তাই সে চলে গেছে। সবাইকে একদিন যেতেই হবে। একে একে যে যার বাসায় চলে যাচ্ছে। দূরের আত্মীয় আছে, সবাই বাড়িঘর মানুষগুলোকে সান্ত্বনা দিচ্ছে। ঈশান ওপরে গিয়ে একা একা কান্না করছে। ছেলেরা যে সবার সামনে কান্না করতে পারে না, চিৎকার করে কান্না করে কষ্ট কমাতে পারে না তারা। সবার আড়ালে কান্না করে তারা। সবার সামনে শক্ত পাথর, কিন্তু পেছনে যে তাদের মনে কষ্টের সাগর। রাতে কেউ খায়নি, সবাই লিভিং রুমে ঘুমিয়েছে। সকালে মিহিকে পাওয়া যাচ্ছে না। সবাই মিহিকে পুরো বাড়িতে খুঁজল, পেল না। ঈশান বাড়ির বাইরে দরজা দিয়ে তাকিয়ে দেখে দরজা খোলা। ঈশান কিছু না ভেবে বাইরে চলে যায়। বাইরে খুঁজতে খুঁজতে মিহিকে কবরস্থানের সামনে পায়। মিহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে আর বলছে, সবাই আমাকে ছেড়ে কেন চলে যাও? আমি কি খুব খারাপ? কেন একা করে দাও বারবার? আমাকে কেন বলো? ঈশানকে মিহির কাঁধে হাত রাখলো। মিহি পেছনে ফিরে তাকিয়ে দেখে ঈশান। ঈশানকে জড়িয়ে ধরে আর কান্না করে মিহি। ঈশান ওকে বোঝায়, কিন্তু মিহি বুঝতে চায় না। ঈশান অনেক বুঝিয়ে মিহিকে বাসে আনে। মিহিকে দেখে সবাই যেন প্রাণ ফিরে পায়। সবাই মিহিকে বোঝায়, কিন্তু মিহি এখন মেনে নিতে পারেনি। মিহি কাছের মানুষ হারানোর যন্ত্রণা অনেক, যা কখনো বোঝানো যায় না। মিহি সবার অবস্থা দেখে নিজেকে সামলে নিয়েছে। ঈশান সবসময় মিহির সাথে থাকে, খেয়াল রাখে। মাঝে মাঝে মাহিমের সাথে কথা বলায় দেয় ঈশান। ঈশানের কষ্ট হয়, তবুও যে তার দাদিকে বলেছে মিহিকে খুশি রাখবে, ওর খুশির জন্য সব করবে। আর মিহির খুশিকে ঈশানের সুখ মনে করে ঈশান। আস্তে আস্তে আগের মতো হচ্ছে, যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কেটে গেল 2টি মাস। আজ মিহির রেজাল্ট দেবে। সকাল থেকে মিহি চিন্তায় আছে, কিন্তু বাসার কেউ তাকে নিয়ে চিন্তিত না। সবাই জানে মিহির ভালো রেজাল্ট হবে। 12টায় রেজাল্ট আউট হয়। মিহি রেজাল্ট দেখে কেঁদে দেয়। নিচে গিয়ে দেখে সবাই নিচে মন খারাপ করে বসে আছে। মিহি বড় মামাকে জড়িয়ে ধরে বলে, মামি, আমি গোল্ডেন A+ পেয়েছি। মামা মিহিকে আলতো করে ঘুরিয়ে বলে, আমি জানি আমার মেয়েটা গোল্ডেন পাবে। মিহি আবার কান্না করে বলে,
আজ নানু থাকলে খুশি হতো মামা। মামুনি, তোর নানু সব দেখে সে অনেক খুশি হয়েছে, তুই মন খারাপ করিস না মা। মিহি, আজ তোর পছন্দের সব রান্না হয়েছে, আমি তোকে নিজে হাতে খাইয়ে দিব। মা, তোমার কি গিফট চাই? আমার জন্য কিছু লাগবে না মামা, তোমাদের ভালোবাসা আমার জীবনের সেরা গিফট। বড় হয়ে গেছো, তোমার জন্য ছোট্ট উপহার। ঈশান একটা বক্স দিল মিহিকে। মিহি নিয়ে র্যাপিং পেপার খুলে দেখে নতুন ফোন। মিহি খুশি হয়ে ঈশানকে ধন্যবাদ বলে। ঈশান মনে মনে বলে, সারা জীবন এইভাবে খুশি থাকো মিহি, তোমার চোখে কান্না মানায় না, কিন্তু আল্লাহ তোমাকে কেন এত কষ্ট দেয়? তোমার সব কষ্ট আমাকে দিয়ে দিক, আমি সহ্য করে নেব, কিন্তু তোমার কষ্ট যে সহ্য করতে পারি না। দুপুরবেলা খেয়ে মিহি ওপরে গিয়ে ফোন অন করে দেখে ফোন ওয়ালপেপারে মিহির খুব সুন্দর একটা ছবি আর মাহিমের নাম্বার সেভ করা। মিহি অনেক খুশি হয় আর ঈশান লুকিয়ে লুকিয়ে মিহির হাসি মাখা মুখ দেখছে। মিহি মাহিমকে কল দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? চিনতে পারেননি? পেরেছি, আমার পেতনিটা। কি আমি পেতনি? আমার পেতনি। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো। কি করো? আপনার সাথে কথা বলছি। আর বারান্দায় দাঁড়িয়ে আছি। আজ তো রেজাল্ট দেছে। কাল একটু দেখা করবা? কেন? আমার পেতনিটা এত ভালো রেজাল্ট করলো, তাকে কিছু দেব না? আপনি জানেন আমার রেজাল্ট? জানি। কি করে? ঈশান ফোন দিয়ে বলেছে। ও। কাল তাহলে দেখা হচ্ছে। শিওর না। কেন? ঈশান ভাইয়াকে বলি, তারপর শিওর বলবো। সবকিছু ঈশানের কথা শুনে করতে হবে না। ঈশান ভাই আমার বেস্ট ফ্রেন্ড, ওকে না বলে আমি কিচ্ছুই করি না। ওকে, দেখো কি করবা। রাখি বলে কল কেটে দেয়। রাতে খাওয়ার সময় অয়ন ভাইয়া বলে, মিহি, তোর কি চাই? কিছু না ভাইয়া। তা বললে তো হবে না। আমার তোমরা আছো, এই অনেক, আর কিছুই চাই না। না, আমরা আসি, থাকবো, তুই যা চাবি তাই হবে। ভাইয়া। মিহি, বল তোর কি চাই? ঠিক আছে, তোমরা কিছু এতিম বাচ্চাদের কিছু জামা কাপড় আর খাওয়ার ব্যবস্থা করো। আমার বোনটা যা বলবে তাই হবে। সবাই খাওয়া শেষ করে রুমে গেল। মিহি নিজের রুমে না গিয়ে ঈশানের রুমে গেল। আসবো? আরে, তুমি আমার রুমে আসতে পারমিশন লাগে নাকি? হ্যাঁ, এখন লাগবে না, তোমার বউ আসলে লাগবে। এই ঘরে কোনো বউ আসবে না, আর তোমার কখনো পারমিশন লাগবে না। একটা কথা বলবো? একটা কেন, 100টা বলো। কালকে তোমার সময় হবে? কেন? তাহলে মাহিমের সাথে দেখা করব। ও ঠিক আছে। মিহি চলে আসে। রুমে এসে মাহিমকে কল দিয়ে বলে, কালকে দেখা করব সকালে। মিহি আর ঈশান বেরিয়ে যায়। ঈশান সাথে থাকায় বাসার কেউ কিছু জিজ্ঞাসা করে না। মিহি আর ঈশান একটা রেস্টুরেন্টে অপেক্ষা করছে মাহিমের জন্য। মিহি আর ঈশান অপেক্ষা করছে একটা রেস্টুরেন্টে। কিছু সময় পর মাহিম এলো। কেমন আছো? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও ভালো। আপনারা কথা বলেন, আমি চাই। কেন, তুমি থাকো না মিহি, তোমরা কথা বলো, আমার একটু কাজ আছে, আমি কাজ শেষ করে আসি। তোমাদের ঘরে শেষ হলে আমাকে কল দিও, আমি চলে আসবো। কিন্তু কোনো কিন্তু না মাহিম ভাইয়া, আমি যাচ্ছি। ওকে। ঈশান বেরিয়ে যায় একটা পুকুর পাড়ে। এইখানে মিহিকে নিয়ে অনেকবার ঘুরতে এসেছে। মিহির যখন মন খারাপ হতো তখন মিহিকে নিয়ে ঘুরতে বের হতো ঈশান। এখন আর ঈশান জানবে না মন খারাপ হলে মাহিমের সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। কি খাবে বলো? কিছু খাবা না? কেন, লজ্জা পাচ্ছ? না। তাহলে? এমনি। মাহিম ওয়েটারকে ডেকে কফি অর্ডার দেয়। মাহিম মিহিকে একটা বক্স দেয়। মিহি বক্স খুলে দেখে একটা ফোন। এটার কি দরকার ছিল? তোমার ফোন নেই, ঈশানের ফোন দিয়ে কথা বলে প্রবলেম হয়? না, কোনো প্রবলেম হতো না। আর কালকে ঈশান ভাইয়া নিউ ফোন এনে দিয়েছে। ও ভালো। মিহি আর মাহিম কফি খেয়ে লেকের পাড়ে ঘুরতে যায়। তোমার আব্বু আম্মু কিভাবে মারা যায়? আম্মু অ্যাক্সিডেন্টে, আর আব্বুর ক্যান্সার হয়েছিল। ও, তারপর থেকে তুমি নানু বাড়ি থাকো? না, আব্বু মারা যাওয়ার পর আমাদের বাসায় থাকতাম, কিন্তু চাচি খুব খারাপ ছিল, পরে মামা গিয়ে আমাদের নিয়ে আসে। ও আচ্ছা। তোমাদের প্রপার্টি তোমার চাচারা ভোগ করে, তোমরা কিছু বলো না কেন? প্রপার্টি দিয়ে কি করব? আমার যতটুকু দরকার আমার মামারা দেয়,
আর ভাইয়া এসব ঝামেলা করতে চায় না। যেমন আছি ভালো আছি। কিন্তু তোমাদের প্রপার্টি ওরা নিয়ে নিল আর তোমরা কিছুই বললে না। প্রপার্টি লাগবে না আমাদের। ফিউচার তো ভালো লাগতে পারে। কেন? ধরো আমাদের কোনো প্রবলেম হলো, তখন এই প্রপার্টি দিয়ে আমাদের কাজে লাগবে। না, ওই প্রপার্টি আমরা নিব না। তোমার ইচ্ছা। আজ যাই। আর একটু থাকো। মিহি মাহিমকে কিছু না বলে ঈশানকে কল দিয়ে আসতে বলে। এদিকে ঈশান গাড়িতে আসছে, মিহি আর মাহিম বসে আছে। ঈশান এসে মাহিমকে বলে, চলো। চল মাহি, যাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নিজের খেয়াল রেখো, বাসে গিয়ে কল করো। ঠিক আছে, আসি তাহলে, আল্লাহ হাফেজ। ঈশান আর মাহি গাড়িতে গিয়ে বসলো। মিহি চুপচাপ ঈশান মিহির সিট বেল্ট লাগিয়ে দিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তখন মিহি বলল, বাসে যাব না। কেন? ভালো লাগছে না। কি হয়েছে তোমার? কোনো প্রবলেম? না, চল না আজ ঘুরি। ওকে। ঈশান গাড়ি ঘুরিয়ে পুকুর পাড়ে এলো। মিহি গাড়ি থেকে নেমে একটা বেঞ্চের ওপর বসলো। ঈশান গাড়ি লক করে এসে মিহির পাশে এসে বসলো। মন খারাপ কেন? কই? এই যে আমি দেখতে পাচ্ছি। তুমি ভুল দেখছো। এখন ভুলে দেখে। আইসক্রিম খাবা? 2টা। একটা আনি? না, তাহলে খাবো না। ওকে, ওয়েট করো, নিয়ে আসছে। ওকে। ঈশান আইসক্রিম নিয়ে আসতে যায়। আইসক্রিম নিয়ে এসে মিহিকে দেয়। মিহি আইসক্রিম পেয়ে চুপ হয়। মিহি আইসক্রিম খাচ্ছে আর ঈশান মিহিকে দেখছে। খাওয়া শেষ করে মিহি আর ঈশান ঘুরে বাসায়। এইভাবে চলতে থাকে মিহিরের জীবন। মাহিমকে অনেক ভালোবেসে ফেলে মিহি। এখন মিহি ইন্টার সেকেন্ড ইয়ারে। এতগুলো টাকা দিতে চাইলে জানতে চাইবে কি করব, তখন কি বলবো? আমি এত কিছু জানি না, আমার টাকা চাই। আর মামারা না দিলে তোমার প্রপার্টি আছে, ওইখান থেকে তো অনেক টাকা আছে, ওইখান থেকে দিও। কি বলছো এসব? আমার টাকা লাগবে মিহি, তোমাকে বিয়ে করে ভালো রাখতে হলে অনেক টাকার দরকার। আমরা চাই না টাকা, গাড়ি বাড়ি। আমার চাই। আচ্ছা, তোমার দিতে হবে না, কাল মাকে তোমাদের বাসায় পাঠাবো। কেন? আমাদের বিয়ের জন্য। সত্যি? 3 সত্যি। ওকে, যাই তাহলে। মাহিম এর মা এসে বিয়ের কথা বললে কেউ রাজি হয়নি, কারণ ছেলে বেকার। ঈশান সবাইকে রাজি করায়। মামারা রাজি হলো, মেজো মা রাজি না, কারণ মিহিকে সে তার কাছে রাখতে চেয়েছিল। সে জানে ঈশান মিহিকে ভালোবাসে, কিন্তু ঈশানের জন্য না বিয়েতে বাধা দিতে পারছে না। মিহির আর মাহিমের আকদ হবে পরশুদিন, আর মিহির পড়াশোনা শেষ হলে তুলে দেবে মামারা। অন্যদিকে মাহিম ঈশানকে অনেক টাকা নিয়েছে ব্ল্যাকমেল করে। ঈশান মিহির সুখের কথা ভেবে কিছু করতে পারছে না। সবাইকে বললেই বিয়েটা হবে না, মিহি কষ্ট পাবে। রাতে মেজমা ঈশানের রুমে গিয়ে দেখে ঈশান রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে কান্না করছে। মাকে দেখে ঈশান চোখের পানি মুছে ফেলে বলে, কিছু বলবো আম্মু? তুই এত ভালো কেন বাবা? নিজের এত কষ্ট সহ্য করে হাসি মুখে ঘুরে বেড়াস। আম্মু, মেহের জন্য যে সব করতে হবে আমাকে। আর নিজের জন্য কি করবি? জানি না আম্মু, কিন্তু মেহের সুখের জন্য সব করতে পারি আমি। আমি যে তোর কষ্ট সহ্য করতে পারছি না। ঈশান মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অন্যদিকে মিহি খুব খুশি, তার মনের মানুষকে পাবে। বিয়েতে মিহি লাল টুকটুকে বেনারসের শাড়ি পরেছে, হালকা গোল্ডেনের গহনা, একদম লাল পরি। ঈশান একবার দেখে তাকিয়ে আছে আর ভাবছে, এইভাবেই তো দেখতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু অন্য কারোর বউ হিসেবে নয়, নিজের বউ হিসেবে। তুমি সুখী হও, তুমি খুশি থাকলে আমি খুশি। বাড়িতে ছোট করে আয়োজন করা হয়েছে। মাহিমরা এসে গেছে, খাওয়া দাওয়া শেষ। এখন আকদ হবে। মিহির চোখ শুধু ঈশানকে খুঁজছে। ঈশানের ক্ষমতা নেই মিহিকে অন্য কারো হওয়া দেখা। ঈশান যতই চাইছে কিন্তু পারছে না মিহির কাছে যেতে। আকদের সময় মাহিম কবুল বলে দিয়েছে। মিহি বলতে যাবে, তখনই মেজমা এসে বলে, না মিহি, কবুল বলিস না, এই বিয়ে হবে না। সবাই বলে, কেন? এই ছেলেটা ভালো না, খুব খারাপ। এই ছেলে অনেক মেয়েদের সাথে রিলেশন আছে ওর। মিহিকে বিয়ে করছে শুধু টাকার জন্য। মা, তুমি এসব কি বলছো? আমি ঠিক বলছি মিহি। আপনি যা বলছেন এর প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ পারবো। মেজমা দরজার দিকে এগিয়ে গিয়ে বলে, ভেতরে এসো। দুইটা মেয়ে ভেতরে এসে বলে, এই শয়তানটা আমাদেরকেও ঠকিয়েছে, অনেক টাকা নিয়েছে আমাদের থেকে। নিচে চেঁচামেচি শুনে ঈশান নিচে আসে। সে কিছুই বুঝতে পারছে না। মিহি, বিলিভ করো, এরা সবাই মিথ্যা বলছে। একদম ন্যাকামি করবি না, বা আমি আর মেজমা
সব খবর নিয়েই তো এসেছি। কী ভেবেছিস তোর খোঁজ খবর না নিয়ে আমার বোনকে তোর হাতে তুলে দিব? তুই মিহির থেকে অনেক টাকা নিয়েছিস, ঈশানের থেকেও নিয়েছিস। কী ভেবেছিস আমরা কিছু জানবো না? ভাইয়া কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বলছি ঈশান, তুই ব্যাংক থেকে টাকা তুলেছিস এটা আমি জানি, আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, তাই তুই বাজে কোনো কাজের জন্য টাকা তুলবি না আমি জানি, কিন্তু এতগুলো টাকা তুই কি করেছিস তাই জানার জন্য তোর বন্ধু রাজের কাছ থেকে সব জানতে পারি। পরে আমানকে বললে আমান মাহিম এর পিছনে লোক লাগিয়ে সব জানতে পারে। সকালে আমি মেয়ে দুইটার খোঁজে বের হই, কারণ প্রমাণ ছাড়া কেউ আমার কথা বিলিভ করবে না, তাই ওদের সাথে করে নিয়ে আসি। ঈশান মাহিমের গলা ধরে বলে, তোকে আজ আমি মেরে ফেলবো। না ঈশান, আমি পুলিশকে বলেছি, ওরা আসছে। ভাইয়া ওকে আমার হাতে ছেড়ে দাও। ওর সাহস হয় কি করে মেয়ের সাথে এমন করার? আর আমিও কি বোকা, এই বেয়াদবটার হাতে মেয়েকে তুলে দিয়েছিলাম। শান্ত হওয়া ভাই, পুলিশ আসছে। মাহিম মিহির পা ধরে বলে, মিহি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। মিহি মাহিমকে ধরে টেনে উঠিয়ে মাহিমকে চড় মেরে বলে, কেন করলি এমন? আমি তো একটু ভালোবাসা চেয়েছিলাম, তার সুযোগ নিয়ে তুই এমন করলি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। তুই চলে যা আমার সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবি না। আমাকে মাফ করে দাও মিহি, প্লিজ আমাকে পুলিশের কাছে দিও না। তোকে পুলিশের কাছে দেব না, যা করার আমি করব, আর কখনো মেয়েদের দিকে তাকানোর সাহসও পাবি না। ঈশান মাহিমকে মারতে মারতে পুলিশের হাতে তুলে দেয়, আর মিহি চুপ করে দাঁড়িয়ে আছে। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে মা, ভুলে যাও ওকে। আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি মা, জানি কষ্ট হচ্ছে, কিন্তু বিয়ে হলে যে আরো কষ্ট পেতিস। আমি সরি মিহি, সব আমার জন্য হয়েছে। ঈশান মিহির হাত ধরতে মিহি পড়ে যায়। ঈশান মিহিকে সোফায় নিয়ে শুইয়ে দেয়। আমার মিহিকে দেখে বলে, সেন্সলেস হয়ে গেছে। আমার মিহিকে ইঞ্জেকশন দিয়ে ওপরে নিয়ে যায়। সারা রাত কেউ ঘুমায়নি, মিহি রুমে ছিল সবাই। সকালে মিহির জ্ঞান ফিরে সবাইকে দেখে পাশে বসে আছে। মিহির জ্ঞান ফিরেছে। মারে তুই ঠিক আছিস? হ্যাঁ মামা, আমি ঠিক আছি। আই এম সরি, আমার জন্য তোমরা এত কষ্ট পেলে। না রে বোন, কষ্ট আমরা তোকে দিছি, আমাদের মাফ করে দিস। না ভাইয়া, তোমরা আমাকে বাঁচিয়ে দিয়েছো। মামা, তোমার কাছে কিছু চাইবো। দীপা, তুই কিছু চাইলে কখনো না করেছি আমি? মামা, আমি আর এখানে থাকবো না। কি বলছিস তুই? কোথায় যাবি? আমি ছোট মামার কাছে থাকবো, তুমি সব ব্যবস্থা করো। আর একবার ভেবে দেখ মা। আমার ভাবা হয়ে গেছে মামা, আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমি আর এখানে থাকবো না। তুমি খুব শীঘ্রই ব্যবস্থা করো। তুই যা বলবি তাই হবে। ঈশান মিহিকে আটকাতে পারেনি। সেদিন সবাইকে রেখে মিহি চলে যায় লন্ডন। লন্ডনে মিহি ছোট মামা মামি আর মামাতো বোন নিজুর সাথে থাকবে। মিহি যে দিন চলে যায় সেদিন ঈশান অনেক কান্না করে বাসা থেকে বেরিয়ে যায়। রাত 11টায় অয়ন খুঁজতে খুঁজতে নানুর কবর পাশে ঈশানকে পায়। ঈশানের মুখে এক কথা, সে মিহিকে খুশি করতে পারেনি দাদিকে দেওয়া কথা রাখতে। সব কিছুর জন্য নিজেকে দায়ী করে ঈশান। মিহি লন্ডনে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো সারাদিন, কিন্তু রাত হলে মাহিমের কথা মনে পড়ত। মিহির এইভাবেই কেটে যায় 2টা বছর। অয়ন আমান এদের বিয়েতে মিহিকে অনেক আসতে বলেছিলেও মিহি আসেনি দেশে না আসলেও রেগুলার সবার সাথে কথা বলতো। ঈশানের সাথে সবসময়ই কথা হতো। হঠাৎ একদিন রাতে মিহি ঈশানকে কল দেয়। হ্যালো মিহি, কি হয়েছে তোমার? কোনো সমস্যা? তুমি ঠিক আছো? কোনো কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আমি ভয় পেয়ে গেছিলাম এত রাতে তোমার কল দেখে। আমি ঠিক আছি। তোমাদের কথা খুব মনে পড়েছে, তাই তোমাকে কল দিলাম। তোমাকে যে সবসময় মনে পড়ে। খুব ইচ্ছে করছে তোমার সাথে আগের মতো ঘুরতে। ইচ্ছে থাকলে সব হয় না মিহি। আজ আমার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে গেলে। একদম ফাও কথা বলবা না বলে দিলাম। তোমার জন্য না, আমি যে ভুল করেছি তার মাসুল আমাকে দিতে হবে, এতে তোমার কোনো দোষ নেই। আচ্ছা মিহি, সেদিন আমি যদি মাহিমের ব্যাপারে এই খোঁজ নিতাম তাহলে আজ মনে হতো না। দোষটা আমার। ভাইয়া, তুমি নিজেকে দোষী ভেবো না। না মিহি, সেদিন আম্মু আর আমন ভাইয়া না থাকলে কি হতো ভাবলেই ভয় করে। ভাগ্যে যা ছিল তা তো হবে, বাদ দাও সব কথা। নিশু আপুর বিয়ে কবে? সামনের মাসের 3 তারিখ। তুমি আসবে মিহি? না,
এখন যাব না, আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপর। অপেক্ষা থাকলাম। নিশুর বিয়ের ভিডিও পাঠিয়েছিল মিহির কাছে। একটা ছেলেকে দেখে চোখ আটকে যায় মিহির। আয়ুষকে দেখে চমকে যায় মিহি। ইশারা থেকে জানতে পারে মামার মামাতো ভাইয়ের ছেলে আয়ুষ। আয়ুষ ভাইয়া আপুকে ভুল বোঝেনি, সে নিজেকে গুছিয়ে নিয়েছে। সে একতরফা ভালোবেসে নিশু আপুর জীবনে বন্ধু হয়ে রয়ে গেল। যে যার মতো আছে, কিন্তু মিহি সারাদিন ব্যস্ত থাকলেও রাতে সে ঘুমাতে পারে না। ঈশান বোঝে মিহি ভালো নেই। ঈশান রেগুলার রাতে মিহিকে কল দিয়ে গল্প করে, মিহিকে কৌতুক শুনিয়ে হাসানোর ট্রাই করে। এসব ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে বুঝতে পারেনি মিহি। আজানের শব্দ কানে এলে অতীত থেকে সে বর্তমানে ফিরে আসে। মিহি পেছনে তাকিয়ে দেখে ঈশান তার বারান্দায় দাঁড়িয়ে মিহিকে দেখছে। তুমি এখানে কখন এলে? তুমি আসার আগে। তার মানে সারা রাত ঘুমাওনি? না, তুমি তো ঘুমাওনি। এখন যাও, নামাজ পড়ে যেয়ে ঘুমাও। ওকে, তুমিও যাও। মিহি নামাজ পড়ে শুয়ে আছে। কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। নিচে ইসু, মিহি কি ঘুম থেকে ওঠেনি এখনো? না বড় মা। জাগিয়ে ডেকে তোল, বেলা হয়ে গেছে, নাস্তা খেয়ে শপিংয়ে যাবি তো। আম্মু, মেয়ে সারা রাত ঘুমায়নি, নামাজ পড়ে ঘুমিয়েছে, এখন টেকো না। কেন সারা রাত ঘুমায়নি? ওর শরীর ঠিক আছে তো? ও ঠিক আছে, কাল সারা রাত বারান্দায় দাঁড়িয়েছিল। মেয়েটা এই জীবনে কত কিছু সহ্য করবে। মাঝে মাঝে মনে হয় ওকে নিজের কাছে লুকিয়ে রাখি, আর কেউ যেন আমার মেয়েটাকে কষ্ট না দিতে পারে। আম্মুর জীবনটা অনেক কষ্টের। তোরও। আম্মু, আমি ভালো আছি। আমি তোর মা, বুঝি আমি। ঈশার মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। 12টায় মিহি ঘুম থেকে ওঠে। ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এত বেলা হয়ে গেছে, এখন উঠল সে, আর কেউ ডাকলো না। ব্রাশ করতে করতে নিচে গিয়ে দেখে সবাই রেডি হয়ে বসে আছে। ওদের দেখে মনে পড়লো আজ শপিংয়ে যাওয়ার কথা। মিহি তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে যায়। কি রে, খাওয়া লাগবে না? বাহিরে খেয়ে নিবো মা। না বস, আমি খাওয়াই দিচ্ছি। ওকে দাও। বড় মা খাইয়ে দিচ্ছে মিহিকে, আর ঈশান দেখছে। মিহির খাওয়া শেষে দুই ভাবি ইসু, নিশু, আপু, নয়ন, মিহি আর ঈশান মিলে শপিংয়ে গেল। শপিং মলে গিয়ে প্রথমে শাড়ির দোকানে ঢুকলো। যে যার মতন শাড়ি দেখতে লাগলো, কিন্তু মিহির ভালো লাগছে না শাড়ি। সে শাড়ি পরেছিল 8 বছর আগে আকতের দিন। ওই দিনটা যদি না থাকতো তবে মিহির এতটা কষ্ট পেত না। ঈশান মিহিকে দেখে সে চুপ করে বসে আছে। ঈশান মিহিকে ডাক দেয়। মিহি ঈশানের সাথে বাইরে যায়। ঈশান একটা শাড়ির দোকানে ঢুকলো। মিহি ও ঈশানের সাথেই ঢুকলো। ঈশান একটা ব্লু শাড়ি বের করতে বলল দোকানিকে। দোকানি শাড়িটা বের করে ঈশানের হাতে দিল। ঈশান মিহির পায়ে ধরে বলল, এটা তোমায় মানাবে। আমি শাড়ি না পরলে হয় না? না, হবে না, তোমাকে খুব ভালো লাগবে, এটা নাও। ভাবি, এই শাড়িটাই আপনাকে অনেক সুন্দর লাগবে। দোকানের কথা শুনে মিহি ঈশানের দিকে তাকায়। ঈশান মিহির দিকে। ও ভাবি না, ভাই। আজ না হোক কাল তো হবেন। ঈশান কিছু বলতে যাবে, তখন মিহি বাদ দিতে বলল, আচ্ছা প্যাক করে দিন। আচ্ছা, এর সাথে ব্লাউজ দিব? দিন। প্যাকেট নিয়ে বিল দিতে যাবে মিহি। আমি দিচ্ছি। কেন? আমার কি দেওয়ার অধিকার নেই? আছে, কিন্তু। কোনো কিন্তু না। মুস্কি হেসে বলল, ঠিক আছে। শাড়ি নিয়ে গয়নার দোকানে ঢুকলো ঈশান। একটা জুয়েলারি সেট পছন্দ করলো। মিহিরও পছন্দ হয়েছে। জুয়েলারি কিনে টুকিটাকি কেনাকাটা করলো মিহি। ঈশানের জন্য পাঞ্জাবি কিনতে ঢুকলো মিহি। ব্লু আর গোল্ডেন কালারের পাঞ্জাবি পছন্দ করে দিল ঈশানকে। ঈশান খুশি হলো পাঞ্জাবি পছন্দ করে দেওয়ায়। পাঞ্জাবির বিল ঈশান দিতে গেলে মিহি দিতে দেয় না। মিহি নিজে বিল পে করে আর ব্লু কালারের পাঞ্জাবি দেখতে থাকে। ঈশান জিজ্ঞাসা করে, কার জন্য? মামাদের আর ভাইয়াদের জন্য। মিহি সবার জন্য শপিং করে নিশু আপুকে কল দেয়। নিশু আপু বলে, এখনো শাড়ির দোকানে? মিহি হো করে হেসে বলে, আমাদের শপিং শেষ। এত তাড়াতাড়ি কি কি কিনলি? আমার শাড়ি, জুয়েলারি, সবার জন্য পাঞ্জাবি, আর মানহার জন্য গ্রাউন্ড। এত কিছু কেনা হয়ে গেছে তোর? তোমরা বড় মা আর মেঝুমার জন্য শাড়ি কিনছো? না, এখন কিনবো। তোমাদের কিনতে হবে না, আমি কিনে নিয়ে যাচ্ছি। ওকে। আমাদের কেনা হয়ে গেলে বাসায় চলে যাব, তোমরা পরে এসো। ওকে বাবু। মিহি আবার শাড়ির দোকানে গিয়ে 2টা শাড়ি কিনে বেরিয়ে আসে। ঈশানকে বলে, চল। কই যাবা? আগে যেখানে ঘুরতে যেতাম, অনেক দিন যাইনি, আজ চলো। তুই লন্ডন যাওয়ার পর আমি আর যাইনি, চলো
যাই। শপিং মল থেকে বেরিয়ে শাড়ি নিয়ে পুকুর পাড়ে গেল। দুজন গাড়ি থেকে নেমে হাঁটছে আর কথা বলছে। দুজন আইসক্রিম খেয়ে বাসায় গেল। শপিংগুলো নিয়ে অলিভির রুমে বসে আছে মিহি, ঈশান, বড় মামা, মেজো মামা, আমান, অয়ন, বড় মা আর মেজো মা। মিহি সবাইকে সবার শপিং দিয়ে দিল। খুব সুন্দর হয়েছে শাড়িটা। আমারও খুব পছন্দ হয়েছে। দেখতে হবে না কে পছন্দ করেছে? আমার মেয়েটার পছন্দ খুব ভালো। তোর শাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভাইয়া, ঈশান লাইক করে দিয়েছে। খুব সুন্দর হয়েছে। মিহি সবার সাথে কথা বলে নিজের রুমে গেল। কিছুক্ষণ পর মেজো মা মিহির রুমে ঢুকে মিহিকে বলল, মিহি, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? মেজো, তোমরা চাইলে নিজের জীবন দিতে পারি। বল কি চাই? আগে এই ডায়েরিটা রাখ, সময় করে পড়িস, ঈশানকে বলিস না, তারপর চাইবো তোর কাছে। মিহি ডায়েরিটা হাতে নিয়ে খুলে স্তব্ধ হয়ে গেল। প্রথম পাতায় লেখা, মিহি তোমাকে বড্ড ভালোবাসে। এই লেখা দেখে মিহি মেজোমাকে বলে, মেজোমা, এই ডায়েরির লেখা তো ঈশান ভাইয়ার। ডায়েরিটা ওর জন্মদিনে তোর নানু ওকে দিতে বলেছিল, ওর মনের কথা লিখতে। কিন্তু এই কথা কেন লিখেছে? তুই পুরো ডায়েরিটা পড় মা, তাহলে সব বুঝবি। মেজোমা, আমি এই ডায়েরিটা পড়ার সাহস পাচ্ছি না। কেন? কারণ এই সত্যিটা তুই কখনো বুঝতে পারিস নি মা। তুই ডায়েরি পড়া হলে আমাকে দিয়ে দিস। ঠিক আছে। মেজমা চলে গেল, কিন্তু মিহি ডায়েরির ওই লেখাটাই বারবার দেখছে। চোখ সরাতে পারছে না। মিহি বসে পড়ল। পরের পাতায় লেখা, মিহি, আমার সব থেকে কাছের মানুষও খুব ভালো, কিন্তু আল্লাহ মেয়েটাকে কেন এত কষ্ট দেয়? ফুপু মারা যাওয়ার পর মেয়েটা কেমন যেন হয়েছে, নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক হয়ে উঠল। তখন আল্লাহ ফুপাকে নিয়ে গেল। মেয়েটা একদম শান্ত হয়ে গেল। আল্লাহ কেন বারবার ওকে কষ্ট দেয়? মেয়ে খুব ভালো। মেয়েকে যেদিন আব্বা আমাদের বাসায় আনলো, সেদিন খুব খুশি হয়েছিলাম। নতুন বন্ধু পেয়েছে। আমি সবসময় মেয়ের সাথে খেলা করতাম, ওকে খেপাতে খুব মজা পেতাম। কিন্তু ও কান্না করলে খুব কষ্ট হতো। ও আব্বুর কাছে বিচার দিত। আব্বু আমাকে মারলে মেয়ে কান্না করে বলতো, মেজো মামা ওকে মেরো না, বকে দাও, আমাকে যেন না খেপায়। আমি আর মেয়ে সবসময় ঝগড়া করতাম, এখনো করি। এইভাবে আমরা বড় হতে থাকি। আমি মেয়েকে কখন যে ভালোবাসে নিজেও জানি না। মেয়েকে এখন মনের কথা বলতে পারিনি। ও এখন ছোট, 9-এ পড়ে। ও আরেকটু বড় হলে ওকে বলবো আমার মনের কথা। নিশ্চয় আমাকে ভালোবেসে আমাকে ফিরিয়ে দেবে না। মেয়ে খুব ভালো ছাত্রী, কিন্তু ফাঁকিবাজ। পড়তে না বসলে পড়তে চায় না। মেয়েটা কিছুদিন পর মেয়ের এসএসসি পরীক্ষা, কিন্তু মেয়ের কোনো গুরুত্বই নেই। সময় আড্ডা দিবে, গল্প করবে, পড়াশোনার প্রতি একটুও মন নেই বেচাটার। মেয়ের আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে। ওর সাথে আমি আর বড় আব্বু গেছিলাম। আসার সময় আইসক্রিম খাওয়ার বায়না ধরল। আব্বু আইসক্রিম নিয়ে এসে দিল। খুব খুশি হয়ে বাচ্চাদের মতো করে খাচ্ছে আর পুরো মুখে লাগাচ্ছে। আইসক্রিম মাখা মুখটা খুব সুন্দর লাগছিল। মেয়ের আবদারগুলো খুব ছোট, অল্পতেই খুশি মেয়ে। খুব সহজ সরল মনের। মেয়ের পরীক্ষার মধ্যে নিছক রাক্ষত হয়ে যায়। বাসায় সবাই খুশি। মেয়ের পরীক্ষা শেষ। আব্বুর কাছে বায়না করেছে বান্ধবীদের সাথে ঘুরতে যাবে। আব্বু যেতে পারমিশন দিয়েছে, কিন্তু আমার খুব ভয় করছে মেয়েকে নিয়ে। মেয়ে বান্দরবান চলে যায়। বান্ধবীদের সাথে মেয়েটা আমাকে নিয়ে গেল না। মেয়েটা যে কি করছে কে জানে। একবার কলও দিল না। একটু আগে মেয়ে কল দিয়েছিল, বলল একটা ছেলে নাকি ওকে কোলে করে দিয়ে গেছে হোটেলে। মেয়ের ছেলেটাকে ভালো লেগেছে। মেয়ের ছেলেটাকে ভালোবেসে ফেলবে না তো? না না, আর সময় নষ্ট করা যাবে না। এবার মেয়েকে আমার মনের কথা ভরিয়ে দিব। মেয়েকে আমি খুব ভালোবাসি। মেয়ে কেন বুঝতে পারে না? মেয়েকে অনেকবার কল দিলাম, কিন্তু ফোন অফ। মেয়েটার কিছু হয়নি তো? আর কিছু না ভেবে আনিসাকে কল দিয়ে যা শুনলাম, তাতে এক নিমেষে আমার সব আশা শেষ হয়ে গেল। মেয়ে হয়ে ছেলেটাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ছেলেটা ভালো তো? আমার মেয়েকে ভালো রাখবে তো? আর কিছু না ভেবেই বান্দরবান চলে গেলাম। গিয়ে দেখি মেয়েটা ঘুমিয়ে আছে। নিষ্পাপ মুখটা ফুলে লাল হয়ে গেছে পাগলিটা। মেয়েকে ডেকে উঠালাম। রাগে মেয়ের ফোনটা ভেঙে ফেললাম। মেয়েকে টানতে টানতে বাইরে নিয়ে বকে দিলাম। ওর মন খারাপ সহ্য না করতে পারছিলাম না। ওকে হাসানোর জন্য ওকে দেখে হাসলাম আর বললাম, নিজের কি অবস্থা দেখেছ? নিজেকে দেখে মেয়ে রুমে চলে গেল আর আমি দাঁড়িয়ে চোখের পানি ফেললাম। যাকে ভালোবাসে নিজ হাতে তাকে অন্য মানুষের হাতে তুলে দিতে হবে। খুব কষ্ট হচ্ছে,
কিন্তু মেহির সুখের জন্য যে আমার ভালোবাসা লুকিয়ে রাখতে হবে। আমি না একতরফা ভালোবেসে গেলাম। মেহির ভালোবাসার মানুষকে দেখলাম অনেক সুন্দর, তার নাম মাহিম। তাকে সহ্য করতে না পারলেও সহ্য করে নিলাম, কারণ সে যে মেহির ভালোবাসা। মেহি তাকে পেলেই খুশি। মেহিকে আর মাহিমকে রেখে আমি চলে আসলাম। ওরা দুজন কথা বলছে। ওর মধ্যে আব্বু কল দিয়ে বলে দাদি অসুস্থ, মেহিকে নিয়ে যেতে। মাহিমের সাথে কথা বলে মেহিকে নিয়ে চলে আসে। হসপিটালে দাদির অবস্থা ভালো না, আমাকে ডেকে পাঠালো। দাদি আমি কেবিনে গেলে দাদি আমাকে বলে মেয়েকে সারা জীবন দেখে রাখতে, ওকে খুশিতে রাখতে। আমি দাদিকে কথা দিই সারা জীবন মেয়েকে খুশি রাখবো। সেদিন এই দাদি আমাদের ছেড়ে চলে যায়। পড়ানো খুব কষ্ট হচ্ছিল, নিজেকে সামলে পরিবারকে সামলাচ্ছিলাম, কিন্তু মেয়েকে শান্ত করতে পারছিলাম না। মেয়েটা দাদির মারা যাওয়ার শখ পায়। এই ছোট্ট জীবনে খুব কষ্ট পেয়েছে আমার পাগলিটা। দিন কারোর জন্য বসে থাকে না, সব আগের মতো হয়েছে। এইভাবে চলতে থাকে আমাদের জীবন। মাঝে মাঝে মাহিমকে কল দিয়ে মেয়ের সাথে কথা বলিয়ে দিই। আজ মেয়ের রেজাল্ট দেবে, আমি জানি মেহি ভালো রেজাল্ট করবে। মেহির জন্য একটা ফোন কিনে নিয়ে যায়। ফোন পেয়ে খুশি হয় মেহিম। এখন আর কথা বলার জন্য আমার কাছে আসবে না। সেদিন মেহিকে মাহিমের সাথে দেখা করতে নিয়ে যায় ওরা, কথা বলে। আমি কাজের নাম করে বেরিয়ে পুকুর পাড়ে যাই। এক আপু জানতে চেয়েছে পুকুর পাড়টা কই। ঢাকা যাত্রাবাড়ি। একা একা দাঁড়িয়ে ভাবছে মেয়ের মন খারাপ হলে এই জায়গায় মেয়েকে নিয়ে আসতাম। এখন আর মেয়ের মন খারাপ হলে আমি জানবো না। মাহিম মেয়ের মন খারাপ ঠিক করে দেবে। এর মধ্যে মেহি কল দিল। আমি গিয়ে মেয়েকে নিয়ে বাসায় যেতে গেলে মেয়ে না করে পুকুর পাড়ে যাবে। আমার মেয়ে পুকুর পাড়ে যায়, তারপর ঘুরে বাসায় চলে যায়। এখন আর মেয়ে আগের মতো আমার সাথে কথা বলে না, মাহিমের সাথে সবসময় কথা বলে। ও খুশি, এতে আমি খুশি। এইভাবেই চলছে। মাঝে মাঝে মাহিম আমার থেকে টাকা নেয় মেয়েকে গিফট দেওয়ার জন্য। আমার দিতে ভালো লাগে। এই গিফট পেয়ে মেয়ে খুশি হয়। হঠাৎ একদিন একজন ভদ্রমহিলা বাসায় আসে মেহিকে তার ছেলে বউ করার জন্য। পরে জানতে পারি রে মাহিমের আম্মু। বাসায় কেউ মেয়েকে মাহিমের সাথে বিয়ে দিতে রাজি না। সবাইকে বলছে রাজি করলাম। বিয়ে ঠিক হলে 2 দিন পর আগত হবে মেয়ের পড়াশোনা শেষ হলে। মেয়ের পড়াশোনা শেষ হলে তুলে নেবে। মেয়ের বিয়ের কথা শুনে অনেক কষ্ট হচ্ছিল রাতে। আম্মু আমার রুমে আসে, সে বিয়েতে রাজি না, কারণ আমি মেয়েকে ভালোবাসি। তাই আম্মুকে বোঝে যাতে সে বাধা না দেয়। আম্মু চলে যায়। একবার ভাবি বিয়েটা হতে দেব না, আবার ভাবি বিয়ে না হলে মেয়ে কষ্ট পাবে। মেয়ের সুখের কথা ভেবে মেনে নেই সব। বিয়ের দিন মেয়ে লাল বেনারসি শাড়ি পরে লাল পরীর মতো লাগছে। এক পলক দেখে নিজের রুমে চলে। মেয়ের বিয়ে দেখার ক্ষমতা আমার নাই। আচ্ছা মেয়ে, তুমি কি আমাকে ভুলে যাবে? আমার কথা মনে পড়বে তোমার? মামির সাথে বিয়ে করে তুমি সুখী হও। মেয়ে তোমার সুখের জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করলাম। তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে আঁকড়ে বাঁচবো আমি। নিজের চেঁচামেচি হচ্ছে। আমি নিচে গেলাম। নিচে গিয়ে এমন কথা কিছু দেখবো ভাবিনি। মাহিম টাকার জন্য মেয়েকে বিয়ে করতে চায়। মাহিমের আর অনেক মেয়ের সাথে রিলেশন ছিল, বিয়েটা হয় না। মেহি মাহিমকে একটা চড় মারে। মাহিমকে পুলিশের কাছে তুলে দেয়। মেহি জ্ঞান হারিয়ে ফেলে। সবকিছুর জন্য আমি দায়ী। আমার জন্য সবকিছু হয়েছে। সকালে মেহের জ্ঞান ফেরে, একটু স্বস্তি পায়। কিন্তু মেহির কথা শুনে স্তব্ধ হয়ে যায়। মেয়ে আমাদের ছেড়ে লন্ডন চলে যেতে চায়। মেহিকে বাধা দেওয়ার ক্ষমতা আমার হয়নি। মেহি লন্ডন চলে যায়। আমি পারিনি দাদিকে কথা দিয়ে কথা রাখতে। আমার জন্য মেহি কষ্ট পাচ্ছে। যাওয়ার পর আমি একটুও ভালো নেই। নিজেকে খালি খালি লাগে। মাঝে মাঝে মন চায় মনে কথাগুলো বলে দেই, কিন্তু বলতে পারি না। মেহি যদি ভুল বুঝে, এই ভয়তে আজ বলতে পারিনি মনের কথা। মেয়ে তোমাকে যে বড্ড ভালোবাসে, কখনো কি আমার মনের কথা বুঝবে তুমি? কখনো ভালোবেসে কাছে টেনে নেবে? আমি যে তোমার অপেক্ষা আছে। মেয়ের সাথে রেগুলার কথা বলি। ওর সাথে কথা না বললে কিছু ভালো লাগে না। ওর মনের কষ্টগুলোকে আমার করে নিতে চাই। মেয়েকে আমাকে দেবে ওর কষ্টের ভাগ। আজ মেয়ে বাংলাদেশে আসবে। সবাই মেয়েকে রিসিভ করতে গেছে। আমি চাইনি। মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য ব্যবস্থা করলাম। মেয়ের পছন্দের গোলাপ নিয়ে সাজালাম। আমার ঘুমপড়িটা আজ 8 বছর পর আসছে। মেয়ে বাসার সবার জন্য গিফট এনেছে। সবাইকে গিফট দিল, শুধু আমাকে বলল আমার জন্য কিছু আনতে। মনে নেই, কিন্তু আমি জানি মেয়ে মজা করছে। মেয়ে মজা করছিল। আমার জন্য মেয়ে মেরুন কালার একটা শার্ট এনেছে। শার্টটা খুব সুন্দর। আজ আমরা সবাই ঘুরতে যাচ্ছি। মেয়েকে অনেক সুন্দর লাগছে। লুকিয়ে কয়েকটা ছবি তুললাম। পাগলিটার রাতে
আমি আর মেহে ফুচকা খেলাম। মেয়ে একটা ছেলের সব দায়িত্ব নিল, যা দেখে মেহের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। সে রাতে একসাথে হেঁটে বাসায় আসলাম। মেয়ের হাত ধরে হাঁটার অনুভূতিটা কখনো ভুলবো না। মেহে, তুমি কি বলছো? তোমাকে পাগল কত ভালোবাসে জানি। কখনো তোমাকে পাবো না, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। তোমার খুশিতে আমি খুশি মেহে। মিহির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সে আর পড়তে পারছে না। ডায়েরিটা বন্ধ করে চোখের পানি মুছে মেজমার কাছে গিয়ে বলে, মেজমা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। মারে এখনো সময় আছে, আমার ঈশানকে আর কষ্ট দিস না। না মেজমা, আর কষ্ট পেতে দিব না ওকে। এতদিন আমার জন্য নিচে এত কষ্টে ছিল, আর না, সব কষ্ট আমি মুছে দিব। তুই পারবি আমার ঈশানকে ভালো রাখতে। ঈশানকে কিছু বলো না, যা বলার সন্ধ্যায় আমি বলবো। আচ্ছা মা, তোরা সুখী হ। সন্ধ্যায় সব মেয়েরা ব্লু শাড়ি আর ছেলেরা ব্লু পাঞ্জাবি পরেছে। ঈশান মিহিকে দেখে আবারও ক্রাশ খায়। অন্যদিকে ঈশানকে অন্য মেয়েরা গিলে খাচ্ছে, তাই দেখে মিহি রাগে ফুলছে আর বলছে, এত সুন্দর হওয়ার কি দরকার ছিল? এর মধ্যে আমান ভাইয়া মাইক হাতে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে মনি, ফাইজা, তাসনিম, মিহি সে 8 বছর পর বাংলাদেশে এসেছে। নিজেকে প্রতিষ্ঠিত করে তার সাকসেসের জন্য আজ আমাদের এই আয়োজন। সবাই হাতে তালি দিল। মিহি মাইক নিয়ে বলতে শুরু করলো, আজ আমার জীবনের বিশেষ একটা দিন। আমি আজ ব্যারিস্টার। তার পেছনের অবদান এই মানুষগুলোর। আমার পাশে সব সময় থেকেছে, আমাকে সাহস দিয়েছে, আমার সব আবদার পূরণ করেছে। একজন আমার অজান্তে আমাকে ভালোবেসে গেছে, আমার জন্য নিজের ভালোবাসা ত্যাগ করেছে, আমার সুখের জন্য নিজের কষ্টের সাগরে ভেসেছে। কিন্তু আমাকে কষ্ট দিতে চায়নি সে। আমি চাই তাকে ভালোবাসতে চাই। জানি না এই সুযোগ আমি পাবো কি না। ঈশান, দিবে কি আমায় তোমাকে ভালোবাসার অধিকার? শুধু একবার সুযোগ দাও, আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। দেবে কি আমায় একটা সুযোগ? শুধু একবার সুযোগ দাও, আর কখনো কষ্ট পেতে দিব না ঈশান। দেবে আমায় একটা সুযোগ? দাও ঈশান। মেহি, এগুলো কি বলছো? আমাকে মাফ করে দাও ঈশান, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমাকে একবার তোমাকে ভালোবাসতে দাও। ঈশান চুপচাপ। কি হলো? তুমি যদি চাও আজই আমি তোমার হয়ে যাব ঈশান, কিন্তু তোমাকে হারাতে চাই না। প্লিজ একটা সুযোগ দাও। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কখনো তোমাকে বলতে পারিনি। বন্ধন নষ্টের ভয়, কিন্তু আজ আর কোনো বাধা নেই। আমি তোমাকে ভালোবাসি মেহি, নিজের থেকে অনেক বেশি ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি ঈশান। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। দুইটা মানুষের চোখের পানি, মেজমা আর আমান ভাইয়া। এটা কিন্তু কষ্টের কান্না নয়, সুখের কান্না। আজ মিহির জীবন পাল্টে গেছে। মিহি অতীত থেকে বেরিয়ে নতুন করে জীবন শুরু করছে। এর থেকে খুশির আর কিছুই নেই। আমানের কাছে সবাই হাতে তালি দিচ্ছে। মিহি আর ঈশান দুজনের দিকে তাকিয়ে আছে। আমি আমার মেয়েটার আজই বিয়ে দিতে চাই। মেজমা, এখন কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। যদি মাহি আর ঈশান রাজি থাকে, এখনই ওদের বিয়ের ব্যবস্থা করব। না না আব্বু, এইভাবে ভাইয়ার বিয়ে দিও না। ভাইয়ার বিয়েতে অনেক আয়োজন হোক। ইস্যু ঠিক বলেছে মামা। আজ আকদ হোক, পরে তোরা যা করার করিস। মেজমা ঠিকই বলেছ, শুভ কাজে দেরি করতে নাই, তাই না ঈশান? ঈশান আর কিছু বলতে পারছে না, নিচের দিকে তাকিয়ে আছে। মিহি, তোর কোনো আপত্তি নেই তো বিয়েতে? কি গো বলো মিহি, তোমার বিয়েতে মত আছে তো? বলে লজ্জা পেয়ে ওপরে চলে গেল। আমি আজ অনেক খুশি। আমার মেয়েটা আজ নতুন জীবন শুরু করতে চেয়েছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, ওর নতুন জীবন শুরুতে আপনারা উপস্থিত থাকবেন। সবাই ওদের জন্য দোয়া করবেন। আচ্ছা, তাহলে মিয়া আপুকে নিয়ে আসি। না, তুই আনবি না। কেন? আমাদের বোনকে আমরা নিয়ে আসব। আমার বোনকে আমরা 4 জন কোলে করে নিয়ে আসব, তাই তো আমান? ভাইয়া। ওকে, আয়োজন করে ফেলি। শালাবাবু, লজ্জা পেও না। আমি লজ্জা পাবো কেন? তাহলে চুপ করে আছিস কেন? হ্যাঁ, কই, ভাইয়ের কথা বলছে তা চুপ করে আছে। আরে ইস্যু, ওর মনে এখন লাড্ডু ফুটছে। ভালোবাসা মানুষকে পাওয়া ভাগ্যের বিষয়। সবার ভাগ্যে ভালোবাসার মানুষ থাকে না। এবার যে যার কাজে যা, সময় কম। ঈশান আজ অনেক খুশি।
কখনো ভাবতে পারেনি মিহিকে সে পাবে। আজ তার মনের আশা পূরণ হবে। কিন্তু মিহিকে সে খুশি রাখতে পারবে তো, নাকি আবার মিহিকে কষ্ট দিয়ে ফেলবে? মিহি ওপরে গিয়ে কান্না করছে। কেন সে ঈশানকে এত কষ্ট দিল? একটা মানুষ কতটা ভালো হলে এমন করতে পারে? ভালোবাসার মানুষের খুশির জন্য নিজের কষ্টটা সহ্য করেছে, আর আমি কখনো বুঝতেই পারলাম না আমাকে কেউ এতটা ভালোবাসে। আসলে আমরা এমনই, যে আমার জন্য অপেক্ষা করে তাকে আমরা উপেক্ষা করি, আর যে আমাকে উপেক্ষা করে আমরা তার জন্য অপেক্ষা করি। এসব ভাবছে আর কাঁদছে মিহি। এর মধ্যে কেউ মিহির কাঁধে হাত রাখলো। মিহি না তাকিয়ে বলল, কিছু বলবা বড় মা? তুই কি করে বুঝলি আমি? এই স্পর্শ যে আমার খুব চেনা। মায়ের স্পর্শ মেয়ে কখনো ভুলে না। আমার মেয়েটা আজ বিয়ে, কত বড় হয়ে গেছে। তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। আর কোথাও যাওয়ার কথা ভাবিস না। তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। এখন থেকে এই বাড়ির বউ তুই। এই বলে মিহিকে একজোড়া বালা পরিয়ে দিয়ে বলল, এটা আমার মেয়েটার জন্য বানিয়েছিলাম, কিন্তু তুই গোল্ড পরিস না, তাই তোর মামা বলেছিল তোর বিয়ের দিন দিতে। আজ দিলাম। 10 বছর অপেক্ষার পর দিনটা এলো। সুখে থাকিস মা, আর কোনো কষ্ট যেন তোদের ছুতে না পারে। তোমাদের দোয়া আর ভালোবাসা থাকলে আর কোনো কষ্ট আমাদের জীবনে আসবে না। এর মধ্যে মেজমা এসে বলল, কিরে তুই রেডি হবি না? কাজে এসে গেছে। না মেজমা। কেন আজ তোর বিয়ে, রেডি হবি না কেন? আমি রেডি আছি তাই। বিয়েতে লাল শাড়ি পরতে হয়। আমি যে শাড়িটা পরেছি এটা ঈশান ভাইয়া কিনে দিয়েছে। এটা না বদলালে হবে না? হবে, খুব হবে, কিন্তু একটু সাজতে হবে যে। আজ আমরা তোকে সাজিয়ে দিব। মেজমা আর বড় মা মিহিকে সাজিয়ে দিল। ব্লু শাড়ি, হালকা গোল্ডের গহনা, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, নাকে এই নাকফুল, হাতে 2 জোড়া বালা, চুলগুলো ছাড়া। মিহিকে দেখে নীল পরি লাগছে। অয়ন, নয়ন, আমান আর রবিন মিহিকে নিচে নিয়ে এলো। অন্যদিকে ঈশানকে নিয়ে আসে নিশু আপু, ইস্যু, 2 ভাবি। ঈশান আর মিহিকে পাশাপাশি বসানো হলো। সবাই মিহি আর ঈশানের সাথে সেলফি তুলছে আর বলছে খুব সুন্দর বানিয়েছে। ঈশান নিজের ফোনে মিহির সাথে কিছু পিক তুলে নিল। এই দেখে রবিন বলে, কি গাও শালাবাবু, নিজেই পিক তুলতেছ? তুলবো না। জীবনের সবচেয়ে আনন্দের দিনের কিছু মুহূর্ত যদি পিক না তুলি তাহলে নাতি নাতিকে কি দেখাবো? ওরে বাবা, বিয়ে হলো না, নাতি নাতনি? এবার বিয়ের কাজটা শেষ করি। আপনি শুরু করেন। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। কবুল বলার সময় ঈশান একটু ওয়েট করেনি, একদমে 3 বার বলে দিয়েছে। কিন্তু মিহি চুপ করে বসে আছে আর ভাবছে সে সত্যি ভাগ্যবতী, ঈশানের মতন একজনকে স্বামী হিসেবে পাচ্ছে। এর মধ্যেই ভাবি বলে, কি হলো বলো? মিহি কবুল বলে দেয়। ঈশানের চোখে পানি। সে আজ দুনিয়ায় সবচেয়ে খুশি। মিহিকে একটা রিং পরিয়ে দিল ঈশান। সবাই মিহিকে গিফট দিল। আমান একটা রিং এনে ঈশানকে পরিয়ে দিল। বলল, এটা আব্বু তার জামাইয়ের জন্য রেখে গেছিল, আজ তোকে দিলাম। ভাইয়া তুমি ওকে দিলা, আমাকে দিবা না? তুই যা পেয়েছিস এর থেকে বড় গিফট নেই রে। জানি ভাইয়া, ওর মতো একজন আমার জীবনে আছে, এটাই অনেক। এবার সকলে খেয়ে নাও। তার আগে একটা কাজ বাকি আছে। কি কাজ? মেজমা মিহির কাছে গিয়ে একজোড়া পায়েল মিহিকে দিয়ে বলল, এটা তোর নানু ঈশানের বউয়ের জন্য রেখে গেছে, আজ থেকে এটা তোর। মেজমা, এটা আমি সব সময় পরে থাকবো, তাহলে নানু আমার সাথে থাকবে। আজ থেকে আমাকে মা বলবি, কেমন? ওকে মা। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় গেল। মিহি বসে আছে ঈশানের রুমে। একটু পর ঈশান রুমে আসলো। হালকা কাশি দিয়ে বলল, ঘুমাইছো? না। উজু করে আসো। কেন? নামাজ পড়বো তাই। ওকে। মিহি উঁচু করে আসে। ঈশান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উঁচু করে আসে। দুজন একসাথে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আজ আমি অনেক খুশি মিহি। আমিও অনেক খুশি তোমার মতো একজনকে জীবন সাথী হিসেবে পেয়ে। আচ্ছা, একটা প্রশ্ন করি। কি বলো? তুমি আমাকে এতটা ভালোবাসো, কিন্তু একবার বলনি কেন? ভয়তে বলিনি, যদি তুমি ভুল বলছো আমার সাথে কথা না বলো। এত ভালো কেন তুমি? কই আমি ভালো? তুমি অনেক ভালো। ভালো হলে আমাকে ছেড়ে এতদিন বাইরে থাকতে না। সরি, কিন্তু ফিরে এসে তো একেবারে তোমার হয়ে গেছি। হ্যাঁ, যা হয় ভালোর জন্যই হয়। ঈশান মিহিকে জড়িয়ে ধরে
মিহি ও ঈশানকে জড়িয়ে ধরে। ঈশানের বুকে মাথা রাখে মিহি। সারা জীবন এইভাবেই থাকবে তো? থাকবো, কখনো ছেড়ে যাব না। 2 বছর পর আজ মিহি ডেলিভারি। মিহিকে ওটিতে নেওয়া হয়েছে। সবাই হসপিটালে অপেক্ষা করছে। মিহির অবস্থা ভালো না। ঈশান চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। কিছুক্ষণ পরে সিস্টার এসে ঈশানকে বলে, মিষ্টি আনুন আপনার রাজকন্যা আর রাজকুমারের জন্য। আমার ওয়াইফ কেমন আছে? উনি এখন ভালো আছে, একটু পর কেবিনে দেওয়া হবে, তখন দেখা করতে পারবেন। আর একজন বলল বেবিদের দেখে যান। ঈশান সহ সবাই গেল। ঈশান মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, আমার ঈশানী। বাহ, খুব ভালো নাম দিয়েছিস। না আব্বু, আমি দিইনি, মেয়ে দিয়েছে। ও বলেছিল মেয়ে হলে ঈশানী আর ছেলে হলে মায়ান রাখবে। দুজনের তো মত হয়েছে। না, মেহির মতো হয়েছে। একটু পর মিহিকে কেবিনে দেওয়া হলো। সবাই দেখা করে ঈশান আর মিহিকে রেখে সবাই বাইরে গেল। আজ আমি অনেক খুশি। আজ আমি বাবা হয়েছে শুধু তোমার জন্য। আমিও অনেক খুশি, কিন্তু কিন্তু কি? কিন্তু এখন থেকে আমার আদর কমে যাবে। ঈশান মিহির কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, পাগলিটার আদর একটু কমবে না, আরো বাড়বে। দেখা যাবে। মায়ান একদম তোমার মতো হয়েছে। আর ঈশানী? 2 দিন পর মিহিকে রিলিজ দেওয়া হলো। বাসে আনন্দের সীমা নেই, সবাই খুশি। মিহি এখন 2 বিচ্ছুকে সামলাতে ব্যস্ত, আর ঈশান 3 জনকে আদর করতে। এইভাবেই কেটে যাচ্ছে মিহির জীবন।